আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। ওকে। সো আচ্ছা, আজকে আমরা কোন টপিকে যাব? আচ্ছা, জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, ওই টপিকে আমরা যাবো আজকে। যে ক্লাসটা জাভাস্ক্রিপ্ট নিয়ে হবে। আর এর পাশাপাশি যদি আপনাদের ফিল্মস রিলেটেড কোনো প্রবলেম থাকে, ওইগুলো আমরা ক্লাসের শেষে আবার একটু রিভিউ করব। ঠিক আছে? ওকে জি ভাইয়া। ওকে। সো আমরা গত ক্লাসে একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম। ওকে, এটা আমরা একটু ইন্ডেক্সে করি। আচ্ছা, এই ছিল আমাদের অবস্থা। না, আমরা কি শিখছিলাম? কন্ডিশন দেখছিলাম, আর হচ্ছে আমরা লুপ দেখছিলাম, তাই তো? সো আমরা আজকে কিছু জিনিস দেখি, জাভাস্ক্রিপ্ট কিছু শিখি, দেখি কি করা যায়, একটু আর একটু কিছু শেখার চেষ্টা করি। হ্যাঁ, ওকে। সো আজকে আমরা চেষ্টা করবো জাভাস্ক্রিপ্টের ম্যাথ, তারপর হচ্ছে অ্যারে, ফাংশন, এগুলো দেখার। এর পাশাপাশি আমরা দেখি আজকে জাভাস্ক্রিপ্টের এই জিনিসগুলো ইউজ করে কিছু একটা করা যায় কিনা। ওকে। সো আমরা গত ক্লাসে দেখছিলাম কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে, তারপর কিভাবে আমরা আউটপুট দেখতে পারি, কনসোল লগ ইউজ করে দেখতে পারি, অথবা ডকুমেন্ট রাইট, যেটা আমরা এসটিএমএল এ দেখতে চাই সেটা ওইভাবেও দেখা যায়। সো আমরা জানি ভেরিয়েবল ডিক্লেয়ার করে বার নামে, মানে এটা হচ্ছে যদি আমি বলি এটা ভেরিয়েবল বার নামে ইউজ করা হয় কিন্তু বিগিনার জাভাস্ক্রিপ্ট। বাট আপনি যখন প্রজেক্ট করতে যাবেন, মডার্ন জাভাস্ক্রিপ্টে যাবেন, তখন কিন্তু ভেরিয়েবল আর বার নামে ডিক্লেয়ার করা হয় না। তখন ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয় এদার লেট অর কনস্ট্যান্ট। আমি একটু জিনিসগুলো বলি, যদি আপনাদেরকে আমি ওই মডার্ন জাভাস্ক্রিপ্ট দেখাচ্ছি না, তারপর একটু বলি কেন লেট আর কনস্ট্যান্ট ইউজ করে। আচ্ছা, লেট আর ভেরিয়েবলের মধ্যে ডিফারেন্স নাই। লেট ভেরিয়েবল যা কাজ করে লেটও যা তাই কাজ করে। বাট কনস্ট্যান্টের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আপনি কোনো একটা ভেরিয়েবলস লাইক হচ্ছে আপনি লিখলেন প্রাইস, হ্যাঁ, প্রাইস লিখলেন 100। আপনি ইচ্ছা করলে এই প্রাইসটা আবার 200ও স্টোর করতে পারেন। মানে প্রাইস ভেরিয়েবলে একবার 100 স্টোর করলেন, আবার এই প্রাইসটাকে আপনি নতুনভাবে ডিক্লেয়ার করলেন, এটার ভ্যালু হচ্ছে 200। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তাহলে কি আপনি ভেরিয়েবলটা রিঅ্যাসাইন করতে পারছেন, তাই না? মানে এটাকে এই ভেরিয়েবলের ভিতরে আবার নতুন করে ভ্যালু অ্যাসাইন করতে পারছেন। বাট কনস্ট্যান্টের জিনিসটা হচ্ছে, মনে করেন আপনার কান্ট্রি, আপনি লিখলেন বাংলাদেশ। তাহলে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি আর এই ভেরিয়েবলটা, এই যে কান্ট্রি নামে যে ভেরিয়েবলটা আপনি ডিক্লেয়ার করছেন, এইখানে আর আপনি কখনোই কোনো কিছু অ্যাসাইন করতে পারবেন না, রিডিক্লেয়ারও করতে পারবেন না। আপনি যেমন চিন্তা করলেন আমি আবার দিব যে লেট কান্ট্রি, কাজ করবে না, কারণ আপনার কনস্ট্যান্ট মানে এটা সারা জীবনের জন্য একই থাকবে। এই হচ্ছে আমার লেট আর কনস্ট্যান্টের মধ্যে পার্থক্য। তারপরে আরেকটা জিনিস আছে, এই যে লেট, এই যে ভেরিয়েবল এবং লেটের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? এটাকে বলা হয় স্কোপ। মনে করেন আপনি কোনো একটা জিনিস, আমরা যখন একটু পরে ফাংশনে যাব, আপনি ফাংশনে একটা স্কোপের ভিতরে ব্র্যাকেটের বাইরে ভেরিয়েবলটাকে রিঅ্যাসাইন করতে পারবেন না, পারবেন, কিন্তু লেটকে আপনি ভেরিয়েবলের বাইরে রিঅ্যাসাইন করতে পারবেন না। সো এই জিনিসগুলো যদি একটু একটু যদি শিখতে চান, মডার্ন জাভাস্ক্রিপ্টে একটু জাস্ট সার্চ দিবেন ডিফারেন্স বিটুইন ভেরিয়েবল, লেট এবং কনস্ট্যান্ট, তাহলে জিনিসগুলো একটু দেখতে পারবেন। বাট আমরা লেট আর কনস্ট্যান্ট দেখবো না, আমরা শুধুমাত্র আচ্ছা আমাদের যে বিগিনার জাভাস্ক্রিপ্ট আমরা ওই ভেরিয়েবল হিসেবেই দেখতে চাচ্ছি। এগুলো প্রজেক্ট করতে গেলে তখন হয়তো আপনি জিনিসগুলো যদি শিখবেন তখন ওইভাবেই করে, কারণ বার ডিক্লেয়ার করলে অনেক সময় আপনার কনফিউজড হয়ে যেতে পারেন, কারণ ব্র্যাকেটের বাইরে বার কাজ করে, স্কোপের বাইরে কাজ করে, তাহলে অনেক সময় ভ্যালু রিঅ্যাসাইন হয়ে যায়। বাট লেট হিসাবে করলে যে জিনিসটা রিঅ্যাসাইন হয় না আপনার ব্র্যাকেটের ভিতরে থাকে। আর কনস্ট্যান্ট হচ্ছে কোনো একটা ভ্যালু আমি কখনোই পরিবর্তন করতে পারবো না, এটা হচ্ছে কনস্ট্যান্টের কাজ। সো এটা একটু জাস্ট একটু আইডিয়া দিয়ে দিলাম, কারণ হচ্ছে যদি ইউটিউব করেন বা জাভাস্ক্রিপ্ট শিখতে চান, মডার্ন জাভাস্ক্রিপ্ট, তখন হচ্ছে আপনারা হয়তো কনফিউজড হয়ে যেতে পারেন যে লেট এবং কনস্ট্যান্টের কাজ কি। ক্লিয়ার? জিনিসটা কি বোঝা গেছে? একটু রেসপন্স করেন। হ্যাঁ, কোডিং শিখতে আসি তো একটু বোরিং লাগতে পারে, রেসপন্স করেন তাহলে ভালো লাগবে। হ্যাঁ, হালকা হালকা বুঝতে পেরেছি, পুরোটুকু বুঝতে পারিনি। একটু বুঝতে সময় লাগবে, সমস্যা নাই, আমরা কাজ করি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, সো আমরা একটা প্রাইস দিলাম
100 আমরা আরেকটা প্রাইস দিলাম, এটাকে আমরা 2 দেই আর এটাকে আমরা 1 দিই, এটা ভ্যালু দিলাম আমরা 200। সো আমরা এবার যদি আমরা টোটাল ভ্যালুটা বের করতে চাই তাহলে আমরা জানি প্রাইস 1 প্লাস প্রাইস 2, ঠিক আছে। এবার এটার আউটপুটটা যদি আমরা দেখতে চাই, ডকুমেন্ট কি ভুল আছে, তাহলে আমরা টোটাল যদি দেখতে চাই, টোটালকে আমরা আউটপুট দেখি। এবার একটু ব্রাউজার ওপেন করি, আমরা 300 দেখতে পারলাম, তাই না? কে জয়েন করতেছে এখন? আচ্ছা, সো এটা হচ্ছে আমরা এই যে প্লাস সাইন, তো এই ম্যাথমেটিক্সে এরকম এগুলোকে কি বলা হয় বলেন তো? এই যে প্লাস মাইনাস এগুলো অ্যাডিশন, হ্যাঁ অ্যাডিশন প্লাসটাকে অ্যাডিশন না ভাইয়া, বুঝি না, কথাটা আপনার স্পষ্ট আসে না। প্লাসটাকে অ্যাডিশন বলা হয় না, অপারেটর অ্যাডিশন অপারেটর। হ্যাঁ হ্যাঁ, অপারেটর। এই যে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভিশন এগুলোকে বলা হয় অপারেটর, আর এই ভ্যালুগুলোকে বলা হয় অপারেন্স, ঠিক আছে। সো এবার মনে করেন আমি এটা প্লাস বের করলাম, আমি যদি চাই আরেকটা কিছু বের করতে, লাইক হচ্ছে আমি এবার প্লাস না, আমি এবার হচ্ছে টোটাল আরেকটা ভ্যালু বের করি, টোটাল 1। এবার আমি চাচ্ছি প্রাইস 2 ডিভাইডেড বাই প্রাইস 1। এই ফরওয়ার্ড স্ল্যাশ এটাকে কিন্তু বলা হয় ডিভাইড, বুঝছেন? আর ব্যাকওয়ার্ড স্ল্যাশ আবার দিয়ে দেন না, এটাকে ডিভাইড বলে। আবার ডিভাইড আর মডুলাসের মধ্যে কিন্তু পার্থক্য আছে। মডুলাস হচ্ছে আপনার রিমাইন্ডার, আর ডিভাইড হচ্ছে ডিভিশন। এবার যদি আমি এটার আউটপুটটা আবার দেখি, ভাই আমরা রেজাল্টটাকে তো অপারেন্ট বলছি তাই না? হ্যাঁ হ্যাঁ, একটা ব্রেক দিয়ে দেয় কারণ পরে ইনলাইনে চলে আসবে, একটা ব্রেক দেই, এবার চেক করি। সো আমার 200-কে কিসের ভিতরে 200-কে 100 দিয়ে ভাগ করলে আমার ভ্যালুটা আসতেছে কত? 2, তাই না? এবার আমি যদি মনে করেন এভাবে আমি প্লাস বের করতে পারি, এভাবে আমি মাইনাস বের করতে পারি। আমি যদি এখানে সাপোজ 200 ডিভাইডেড বাই মাইনাস করলাম, হ্যাঁ, জাস্ট একটু এগুলো দেখার কারণ আছে, কারণ আমরা একটা প্রজেক্ট করবো এর জন্য। এই যে 100 চলে আসছে। সো এবার যদি মনে করেন আমি একটা মডেল বের করবো, মডুলাস বের করবো, হ্যাঁ, সো আমি চাচ্ছি এবার আরেকটা ভ্যালু আমরা এখানে করি, বার টোটাল 2 দিলাম। এবার মনে করেন আপনি যদি 200-কে 100 দিয়ে ভাগ করেন তাহলে কত আসে বলেন তো? ভাগ না, সরি, রিমাইন্ডার কত আসতে পারে বলেন? ভাগশেষ কত আসে? 0 0 ভাইয়া, কারণ 200-কে 100 দিয়ে ভাগ করলে 2, ভাগশেষ কত? 0 0। এটার আমরা ভ্যালুটা দেখি, জিনিসটা প্রত্যেকটার সাথে দিয়ে দেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে 0, কিন্তু আমি যদি এখানে ভ্যালু সাপোজ আমি আরেকটা প্রাইস দিই, প্রাইস দিয়ে দিলাম 43, তাহলে কত আসে? তাহলে কিন্তু এবার একটা রিমাইন্ডার ভ্যালু আসবে, এই যে 28, কারণ ভাগ দেওয়ার পরে যতটুকু বাক্সেস থাকে সেই জিনিসটাই আসছে, ঠিক আছে। সো এটা মনে হয় কত হয়, আমি যদি 240 দেই, 4 করলে হচ্ছে 160, আর এখানে 3 4 12, 172। তো বাক্সেস থাকে হচ্ছে আমার 28। এইটুকু কি ক্লিয়ার? এ পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, প্রাইস 3 ওইখানে ক্লোন হবে না? কোথায়? আচ্ছা, জাভা স্ক্রিপ্টে সেমিকোলন ডাজন্ট ম্যাটার। আমরা গুড প্র্যাকটিস সেমিকোলন ইউজ করে, বাট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? মানে না ইউজ করলেও কাজ করে, ওকে। সো এবার আমরা আরেকটু কিছু করি। এবার মনে করেন আপনি এই ভ্যালুটা, হ্যাঁ, এই 200টা আপনি একটা স্ট্রিং এর ভিতরে রাখলেন। এবার আপনি যদি প্রাইস 1 আর প্রাইস 2 কোথায় আছে, প্রাইস ডকুমেন্ট, আপনি যদি এবার এই জিনিসটা করতে চান, এখানে বার আমি আরেকটা দিলাম, হ্যাঁ, টোটাল 4 ইকুয়াল টু প্রাইস 1 প্লাস প্রাইস 2, তাহলে কি হবে? তাহলে কি দুটো যোগ হবে? ভাইয়া নাম্বারের সঙ্গে তো এই যোগ হবে না মনে হয়, স্ট্রিং। আচ্ছা,
আমার এখানে বানান ভুল হয়েছে, একটু দেখি। তাহলে দেখেন এটা 100 আর 200 কি হয়ে গেছে, স্ট্রিং আকারে আসছে, এটা কিন্তু যোগ হয়নি, কারণ আপনি ইন্টিজার এবং স্ট্রিং যোগ করতে পারবেন না। এই জিনিসটা মাথায় রাখবেন, কোনো একটা কোটেশনের ভিতরে যখন থাকবে সেটা স্ট্রিং এর হিসাবে কাজ করবে। সো এবার মনে করেন আপনি দুইটা লেখা যোগ করতে চাচ্ছেন, লাইক হচ্ছে আপনি এবার ফার্স্ট নেম দিলেন, কি নাম দেওয়া যায় দেখি, আপনাদের এখান থেকে এর জন্য নাম নেই, মাহমুদুল হাসানকে এই ক্লাসের, সাপোজ হুমায়ুন কবির। আসসালামু আলাইকুম ভাইয়া, ভাই এটা আমার আইডি। আচ্ছা ঠিক আছে, আর লাস্ট নেম হচ্ছে কবির। হ্যাঁ, এবার যদি আমি পুরো নামটা প্রিন্ট করতে চাই তাহলে কি করব, আমি ফার্স্ট নেম বা লাস্ট নেম অ্যাড করতে পারি। সো আমি এখানে দিতে পারি ডকুমেন্ট ডট রাইট ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম, এভাবে আমি দেখতে পারি। যে হুমায়ুন কবির মাঝখানে একটা স্পেস হলে ভালো হতো, তাহলে আমরা এখানে কি করি, একটা কনক্যাট অ্যাড করি, একটা স্পেস দিয়ে দিলাম। এভাবে আমরা দেখতে পাচ্ছি কিভাবে দুইটা স্ট্রিং অ্যাড করা যায় এবং দুইটা ইন্টিজার অ্যাড করা যায়। হ্যাঁ, আমি কিন্তু স্ট্রিং এর সাথে ইন্টিজার অ্যাড করতে পারবো না, ইন্টিজারের সাথে স্ট্রিং অ্যাড করতে পারবো না। সো এভাবে আমরা দেখলাম। এবার আমরা আরো কিছু জিনিস দেখি, লাইক হচ্ছে ম্যাথের। হ্যাঁ, মনে করেন আপনি কোন একটা নাম্বারের ভ্যালু হচ্ছে -5, কিন্তু আপনি চাচ্ছেন আপনার রেজাল্টে কখনোই মাইনাস সংখ্যাটা আসবে না, আপনি কি চাচ্ছেন, অ্যাবসলিউট সংখ্যাটা আসবে। সো আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, জাস্ট বোঝার সুবিধাতে আমি অ্যাবসলিউট নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এখন আমি চাচ্ছি আমার রেজাল্টের আউটপুট কখনো মাইনাস আসবে না। সো আমরা এখানে লিখবো ম্যাথ ডট, এখানে কিন্তু বানান ভুল হলে কিন্তু কাজ করবে না, অ্যাবসলিউট ABS, এটা দিয়ে অ্যাবসলিউট প্রকাশ করছে। এবার আমি নাম্বারটাকে এখানে রাখলাম। এই যে এবার আমি এটা যদি প্রিন্ট করি, দেখি কি আসে। এখানে একটা ব্রেক দিতে হবে। দেখেন আমি কিন্তু সংখ্যা দিয়েছি মাইনাস, হ্যাঁ, সে কিন্তু আমাকে কি প্রকাশ করছে, আমাকে পজিটিভে দেখাবে, মানে অ্যাবসলিউট নাম্বারটা দেখাবে। এবার আমার মানে আমি চাচ্ছি আমার কোনো যতই মাইনাস থাকুক আমার রেজাল্টের আউটপুট যেন পজিটিভ দেখায়। সো এটা হচ্ছে ম্যাথ, এরকম একটা ফাংশন ম্যাথ ডট অ্যাপস। এর পাশাপাশি আমরা আর কি করতে পারি, আমরা ম্যাথ নিয়ে আরো কিছু যদি দেখি, লাইক হচ্ছে আমি আচ্ছা নাম্বার 1 আমি রাখলাম 5.4567 কিছু একটা রাখলাম। হ্যাঁ, এখন আমি চাচ্ছি আমার এটা একটা রাউন্ড নাম্বার হিসাবে প্রকাশ করবে, ঠিক আছে। তো আমি রাখলাম বার রাউন্ড মানে আমার বোঝার সুবিধার্থে আমি ভেরিয়েবলটা রাউন্ডে স্টোর করব। আমি এখানে লিখে দিই রাউন্ড নাম্বার। এখানেও আমি সেম ম্যাথ ডট রাউন্ড, ঠিক আছে, বানান ভুল করা যাবে না কিন্তু। এবার আমি নাম্বার 1টা এখানে প্রিন্ট করি। দেখেন আমার এখানে আচ্ছা সরি, আমি তো রেজাল্ট আউটপুটে দেখিনি, আগেরটা দেখে কনফিউজড হয়ে গেছে। আগেরটা 5, তো এটা 5, এটাকে একটু চেঞ্জ করে দিই 8। এখন দেখেন জিনিসটা আমি দিয়েছি কিন্তু একটা ফ্র্যাকশন সহ, এটা কিন্তু একটা ফ্র্যাকশন নাম্বার, কিন্তু আমি চাচ্ছি আমার রেজাল্টে রাউন্ড হিসেবে দেখাবে। হ্যাঁ, আমি এটা একটু ব্রেকটা এখানে অ্যাড করে দিই, একটু মনোযোগ দিয়ে দেখেন, সমস্যা নাই, ভিডিও পাবেন। এই যে দেখেন এখন কিন্তু সে আমাকে কোন নাম্বারটা দেখাচ্ছে, রাউন্ড নাম্বারটা। কারণ আমার কাজের প্রয়োজন এমন হতে পারে যে আমি মাইনাস চাচ্ছি না, বা কাজের প্রয়োজন এমন হতে পারে আমি কোনো একটা
রেজাল্টের ফ্র্যাকশন চাচ্ছি না, আমি শুধু রাউন্ড নাম্বারটা চাচ্ছি। এই দুইটা জিনিস কি বুঝতে পারছেন? জিনিসটা কি ক্লিয়ার? বাকিরা একজন ক্লিয়ার শুধু? জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া। ওকে, এরপরে মনে করেন আপনার এরপর আপনি চাচ্ছেন লাইক হচ্ছে আমি রাউন্ড চাচ্ছি না, আমি চাচ্ছি মানে রাউন্ড মানে কি, সে তো আমাকে রাউন্ড দেখেন এই যে এখন 4.56 সে আমাকে কিন্তু 8 দেখাচ্ছে, কিন্তু আমার নাম্বারটা যদি এখন 4 না হয়ে 6 পয়েন্ট হইতো 8.6567 তাহলে কত দেখাইতো? সে আমাকে 9, কারণ সে 5 এর মানে ফ্র্যাকশন 0.5 এর নিচে হলে সে কি দেখাবে আমাকে? কম ভ্যালু, আর 0.5 এর বেশি হলে সে আমাকে কি দেখাবে? 5 বা 5 এর বেশি হলে আমাকে কি দেখাবে? হাইয়েস্ট ভ্যালুটা দেখাবে। বোঝা গেছে জিনিসটা? জিনিসটা কি বোঝা গেছে? আচ্ছা, এখন হ্যাঁ, মনে করেন না আমি রাউন্ড তো সে আমাকে দেখাচ্ছে, বাট আমি এভাবে চাচ্ছি না, আমার দরকার যে ফ্র্যাকশন যত হোক আমাকে তুমি কমটাই দেখাবা। ঠিক আছে, আমি দোকানে গেলে ওই যে আমরা মনে করেন 2 টাকা 1 টাকা বাংতি না থাকলে কি করে, চকলেট ধরায় দেয় না, বাট দোকানদার বলছে আমি এসব বাংতি টাংতি দিতে পারবো না, আমি তোমার 1 টাকা দিব না, যদি পয়সা আসে আমি ওই পয়সা দিতে পারবো না। তাহলে কি? তাহলে হচ্ছে আপনি মনে করেন এখানে আরেকটা দেন, বা এটা কি দিবেন, এটা দেন একটা রেজাল্ট 1। দোকানদার আপনাকে কি দিবে না, আপনাকে কোনো বাংতিও দিবে না, এবং সে আপনাকে লোয়েস্ট ভ্যালুটা দিবে। তো লোয়েস্ট ভ্যালুটা মানে হচ্ছে আমরা আমাদের বাসার উপরের অংশটাকে কি বলে? সিলিং না? আর নিচের অংশটাকে কি বলে? নিচের অংশটাকে কি বলে? ফ্লোর। ফ্লোর বলে। এটাও এরকম ফ্লোর। এবার আপনি এই নাম্বার 1টা লেখেন। আচ্ছা, এখানে আমি ডকুমেন্ট বোঝার সুবিধার্থে আমি একটা কাজ করি, লোয়েস্ট দিয়ে দিলাম, তাহলে আমার বুঝতে সুবিধা হবে, সাথে একটা স্পেস দিই। এবার হচ্ছে আমি এই রেজাল্ট 1টাকে প্রিন্ট করব। তাহলে আমাকে কি দেখাচ্ছে? লোয়েস্ট নাম্বার 8। আমার কিন্তু 8.6.5.6, কিন্তু সে আমাকে কিন্তু লোয়েস্ট নাম্বারটাই দেখাচ্ছে, মানে আমি তাকে বলে দিছি তোমার ভ্যালু ফ্র্যাকশন যাই আসুক তুমি আমাকে কম জিনিসটাই দেখাবা। বুঝা গেছে জিনিসটা? বুঝতে পেরেছেন? এই ম্যাথ জিনিসগুলো বুঝলে কিন্তু পরে ওই যে ই কমার্স বা প্রজেক্টগুলো করতে পারবেন, মানে কোন ছোট ছোট ব্যানার প্রজেক্টগুলো করতে পারবেন। আচ্ছা, এটা গেল একটা লোয়েস্ট। এবার মনে করেন না দোকানদার অনেক দিল দরিয়া, দোকানদার বলছে তোমার ভাই ফ্র্যাকশন যাই আসুক আমার কোনো ব্যাপার না, আমি তোমার 1 টাকা বাড়ায় দেবো দরকার হইলে, বা তোমার আমি রাউন্ড ফিগার করে দেবো, হাইস্ট মানে 8 টাকা 1 পয়সা আসলো তোমার আমি 9 টাকা করে দেবো। তাহলে কি হবে? আমি বললাম এটাকে আমি প্রিন্ট করি রেজাল্ট 2 এর ভিতরে। এটার ম্যাথের ফাংশনটা হচ্ছে ম্যাথ ডট সিলিং, বললাম না মাত্র সেল। এবার এখানে আমি কোন নাম্বারটা দিব? এই নাম্বার 1। ঠিক আছে, এবার আমাকে দেখি সে কোনটার আউটপুট দেয়। এখানে আমি একটু প্রিন্ট করি হাইয়েস্ট, সে আমাকে হাইয়েস্টটা দেখাবে, তাই না? এটা রাখলাম। এখানে একটু কাজ করি, বুঝার সুবিধাতে আমি একটা ব্রেক ট্যাগ দিয়ে দেয়। এগুলো তো আমরা গত ক্লাসে দেখছি, তাই না? ব্রেক কিভাবে কাজ করে। আচ্ছা, লোয়েস্ট হাইয়েস্ট নাম্বার নাম দেখাইছে, কারণ আমি এখানে রেজাল্ট 2 দিলাম, ভুল হয়েছে কোথায়? আচ্ছা, এটা নাম্বার 1। আচ্ছা, আমার এখানে ভুল কোথায় হয়েছে? রেজাল্ট 2 বানান কি ভুল করলাম? Highest spelling is wrong. কোন জায়গায় স্পেলিং মিস্টেক? The highest. না না, এটা সমস্যা না, এটা তো দেখাবে। আচ্ছা, আমি আরেকটু দেখি। হাইয়েস্ট হচ্ছে নাম, আমি চাচ্ছি এখানে। আচ্ছা, আমি এখানে একটা কাজ করি, নাম্বার 1 ম্যাথসের নাম্বার 1। আচ্ছা, এইটুকু বাদ দিই, দরকার নেই, এটা তো আমার দেখাচ্ছে না, এখানে ব্রেকেট দেওয়ার দরকার কি? আচ্ছা, মিস্টেকটা হচ্ছে এখানে আমার আউটপুট আমি ব্রেকেট দেবো কেন?
আচ্ছা এবার দেখি, এই যে 9 চলে আসছে, হাইয়েস্ট নাম্বার 9। আমার তো এটা তো আউটপুট না, এটা তো হচ্ছে আমার একটা ভেরিয়েবল আমার ব্রেক দেওয়ার দরকার নেই, আমি তো ব্রেক দিব হচ্ছে যখন আউটপুটটা আসবে দেখার জন্য, ওই সুবিধার্থে এইখানে দেবো, আমি মিস্টেকটা এখানে করছি। আচ্ছা, এবার ঠিক আছে, এই যে হাইয়েস্ট নাম্বার 9। তাহলে আমরা এখানে ম্যাথের কয়েকটা জিনিস দেখলাম। আমার অ্যাবসলিউট নাম্বার আমি বের করতে পারবো, রাউন্ড নাম্বার বের করতে পারবো, যেটা হচ্ছে আমার যেই সংখ্যাটা দেখাক সেটা যদি 5-এর কম হয় তাহলে আমাকে কম ভ্যালু রাউন্ডটা দেখাবে, 5-এর বেশি হলে বা 5 থেকে 5-এর বেশি হলে আমাকে বেশি ভ্যালু রাউন্ডটা দেখাবে। ফ্লোর মানে হচ্ছে আমাকে যত নাম্বারটার ফ্র্যাকশন যাই হোক না কেন সে আমাকে কমের রাউন্ড ফিগারটাই দেখাবে। আর সেল হচ্ছে ফ্র্যাকশন যত কমে হোক না কেন সে আমাকে হাইয়েস্ট নাম্বারটাই দেখাবে। এই যে এখানে দেখেন, এবার আমি যদি এটাকে 1ও দিয়ে রাখি, দেখেন একটু, এটা কিন্তু 9ই দেখাবে। এই যে দেখেন হাইয়েস্ট কিন্তু 9ই দেখাচ্ছে। ক্লিয়ার জিনিসটা? এ পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ, কিন্তু ম্যাথে তো মানে 5.6 এর উপরে গেলে, ধরেন 0.5 এর উপরে গেলে ওটা ও অ্যাপ্রক্সিমেটলি উপরে উঁচু হবে, কিন্তু এটা এখানে এটা হবে না, এই সেলটাতে যে কোনোটাতে হবে। হ্যাঁ, কারণ এখানে তো আমি ফাংশন বলে দিচ্ছি, তুমি যতই ভ্যালু হোক না কেন আমাকে কমটা দেখাও, যতই ভ্যালু হোক না কেন আমাকে বেশিটা দেখাবো, আমি তোকে বলেই দিলাম। বুঝা গেছে? আর নর্মাল যেটা আপনি বলছেন সেইখানে আপনারটা কাজ করতেছে, যেটা রাউন্ড ফিগার, সে 5 বা 5-এর উপরে গেলে সে তখন আমাকে রাউন্ড ফিগারটা দেখাবে, যেটা বেশি ভ্যালুটা বেশি হলে 5-এর, আর কম হলে কমের রাউন্ড ফিগারটা দেখাবে। বুঝতে পেরেছেন? ওকে, এবার তাহলে আমরা আরেকটা কাজ করি, ম্যাথ নিয়ে আর কি দেখানো যায়, অ্যাবসলিউট, রাউন্ড, ফ্লোর, সেট। আচ্ছা, আরেকটা জিনিস, ও হ্যাঁ, মনে করেন আপনি একটা বার কিছু একটা নাম্বার নেন, র্যান্ডম, না এটা এভাবে না দিয়ে আমি বললাম বার নাম্বার, র্যান নাম্বার, হ্যাঁ এই নামে আমি একটা ভেরিয়েবল দিলাম। এবার আমি চাচ্ছি এটা, মনে করেন না না এভাবে না, আমি চাচ্ছি বার রেজাল্ট 4, ঠিক আছে? রেজাল্ট 4-এর ভিতরে আমি চাচ্ছি একটা র্যান্ডম নাম্বার আসবে, ম্যাথ ডট র্যান্ডম এটা। এবার আমি ডকুমেন্ট ডট রাইট করি। এই জিনিসটা হচ্ছে এই ম্যাথ ডট র্যান্ডম ফাংশনটা কাজ কি, এটা হচ্ছে আপনাকে 0 থেকে 1-এর ভিতরে যে কোনো সংখ্যা র্যান্ডমলি দেখাবে। আমি যদি এটা একটু দেখি, একটা স্ট্রিং এর ভিতরে রাখি, এবার আমি দেখি কি অবস্থা। আচ্ছা, একটা ব্রেক লাগবে। দেখেন আমাকে 0 থেকে 1-এর ভিতরে যে কোনো সংখ্যা দেখাচ্ছে, আমি যতবার দেখেন রিলোড দিচ্ছি এটা কিন্তু চেঞ্জ হচ্ছে। যে লটারি খেলি না আমরা, বা বিভিন্ন লটারির কাজ দেখি না আমরা, এই দেখেন রিলোড দেন চেঞ্জ হচ্ছে, রিলোড দেন চেঞ্জ হচ্ছে। সো আপনি মনে করলেন আপনার ক্লাসে স্টুডেন্ট আছে 100 জন, ঠিক আছে? তা আপনি 100 জন স্টুডেন্ট, তো আপনি চাচ্ছেন আপনার ক্লাসে যে সংখ্যাটা আসবে সেটা হতে পারে 60, 50, 49, 32, তার সংখ্যাটা র্যান্ডমলি যেটা আসবে তাকে আপনি কোনো একটা লটারিতে উইন করাবেন। তাহলে আমরা জানি র্যান্ডমের নাম্বারটা আসে কি 0 থেকে 100-এর ভিতরে, 0 থেকে 1-এর ভিতরে। সো আমি যদি 0 থেকে 1 থেকে 100 দেখাতে চাই তাহলে আমাকে কি করতে হবে বলেন? এনি আইডিয়া? এনি আইডিয়া কি করা যেতে পারে? আমি তো এরকম চাচ্ছি না, এই যে এরকম চাচ্ছি না, ব্র্যাকেটের ভিতরে ডিক্লেয়ার করে দিব নাম্বারটা যত চাচ্ছি আমরা, যত না না, ভিতরে এটা চাচ্ছি। ফাংশনটা এভাবে কাজ করে। আপনি এখানে একটা কাজ করেন, 100 দেন, এবার দেখেন আসছে। এবার আমরা যদি পয়েন্টটা বাদ দিতে চাই তখন বলেন এবার আপনার, Point- এটা তো আমি জিজ্ঞেস করব। আমি চাচ্ছি, আমি ফ্র্যাকশনও চাচ্ছি না, তখন কি করব বলেন?
এইটাকে কি শিখলেন বলেন তাহলে? অ্যাবসোলিউটটা যোগ করতে হবে, ম্যাথ ডট অ্যাবসটাকে দিতে হবে। আমি কি এখানে কোনো মাইনাস ভ্যালু আসতেছে যে আমি এটা পজিটিভটা চাইবো? ও সরি ভাইয়া, রাউন্ড 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 সরি রাউন্ড এটা কি পড়লেন তাহলে? হ্যাঁ রাউন্ড ভাইয়া মিস্টেকে বাড়ি তাহলে আমি এবার এটাকে বলি বার রাউন্ড নাম্বার কি আমি অলরেডি দিছি না, রাউন্ড আমি বলি ফাইনাল নাম্বার ইকুয়াল টু, তো আমি এবার এটাকে দিব ম্যাথ ডট রাউন্ড, এটার ভিতরে আমি এই রেজাল্ট কোডটা রেখে দিলাম। এবার তাহলে আমি কোনটাকে আউটপুট দেখাবো? এইটাকে। আসে? বুঝা গেছে জিনিসটা? এবার মনে করেন আপনাদেরকে একটা প্রবলেম সলভিং নেই। মনে করেন এমন একটা জিনিস যে যার ভ্যালু 30-এর নিচে হবে, বা যার ভ্যালু 33 এর নিচে হবে, সে হচ্ছে আপনাকে আজকে ডিনার দিবে, ডিনার করাবে, বা ওই যে উইনার চিকেন ডিনার মনে করেন ডিনার করাবে। তাহলে এটা কিভাবে করব বলেন? মনে করেন আপনি কাউকে কল করলেন যে এরকম র্যান্ডমলি আপনি করবেন, তার ভ্যালু 33 হলে এর ভিতরে আপনি একটা কন্ডিশন দিবেন, তাহলে কিভাবে করবেন? ইফ এলস দিয়ে করব। ইফ এলস এখানে আমি দিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? আমি যখন আউটপুটটা দেখাবো তখন কিন্তু আমরা এই যে এভাবে করতে পারি, তাই না? সো এরকম দেখেন কন্ডিশন দিয়ে কিভাবে রাউন্ড ফিগার করা, বা লটারি এরকম কিছু জিনিস আছে, এগুলো দিয়ে দেব। ভ্যালু লেস দেন 30, এই যে নুরশেদুল ইসলাম অলরেডি বলছেন। তো মোটামুটি আমরা ম্যাথ সম্পর্কে একটা আইডিয়া পেলাম। ম্যাথের বেশ কিছু জিনিস আমরা দেখলাম, কিভাবে অ্যাবসলিউট বের করতে হয়, কিভাবে রাউন্ড বের করতে হয়, ফ্লোর, সেল, র্যান্ডম, এই জিনিসগুলো আমরা মোটামুটি দেখলাম। আমরা একটা কাজ করি, পুরো জিনিসটা কমেন্টিং করে ফেলি, কন্ট্রোল দিয়ে /, ঠিক আছে? আমাদের এটা খালি। ওকে, এবার হচ্ছে আমরা নতুন কিছু আরেকটু দেখি। এবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখব। সেই ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে আমরা এবার অ্যারে শিখব, ঠিক আছে? অ্যারে নাম শুনছেন? জি ভাইয়া শুনছি। যারা কম্পিউটার সায়েন্স সেকশন তাদের শুনছে, কেমন লাগে? কঠিন না সোজা? আমার মাথা ওয়ান ডি অ্যারে ইজি, হ্যাঁ 2D কি 2 ডাইমেনশনাল, মানে 2D আর এটা কঠিন। আচ্ছা চলেন আমরা একটু দেখি, বাংলা ভাষায় দেখি, হ্যাঁ, কিভাবে করা যায়। সো মনে করেন আপনারা আছেন অনলাইন RWT স্টুডেন্ট, আমি চাচ্ছি আপনাদের মনে করেন বয়স আমি একটা স্টোর করতে চাচ্ছি। সো আমি লিখলাম বার name1 ইকুয়াল টু name1, মনে করেন বার name1 এর এজ হচ্ছে 23, বার আরেকজনের নাম হচ্ছে name2, তার এজ হচ্ছে 30। এরকম ভাবে আমি মনে করেন 30 জন, এরকম ভাবে 30 জনের আমি এজ 30টা ভেরিয়েবল স্টোর করলাম। তাহলে এত বড় সংখ্যা, আমার যদি এরকম মিলিয়ন সংখ্যা থাকে, আমার যদি এরকম হাজার হাজার সংখ্যা থাকে, তাহলে কি আমার 1000টা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, তাই না? সো এটা করার জন্য তো আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়, বা আমার জন্য তাহলে তো এত ভেরিয়েবল আমার মনে রাখা বা এত ভেরিয়েবল বের করে স্টোর করা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। যে আমি চাচ্ছি আমার একটা ভেরিয়েবলে সবার সংখ্যাটাতে থাকবে, এবং সবার সংখ্যাকে আমি আবার আমার মন মতো কল করতে পারবো, এখানে আমি ডাটা ডেভেলপও আবার রিঅ্যাসাইনও করতে পারবো, সব কিছু করতে পারবো। এই জিনিসটা করার জন্য আমাদের মেনলি অ্যারে জিনিসটাকে যদি কল্পনা করেন আপনার ইউনিভার্সিটির লাইব্রেরিতে কি থাকে, একটা বুক শেলফ থাকে, বিভিন্ন শেলফে কিন্তু বইগুলো সাজানো থাকে, হিস্টোরি, লিটারেচার, তারপর ফিজিক্সের বই, আরও বিভিন্ন বই। এই জিনিসগুলো কিন্তু আপনার এরকম একটা শেলফের ভিতরে সাজানো থাকে। সো অ্যারো কিন্তু এরকম একটা ইন্ডেক্স বা এরকম একটা পজিশন আকারে সাজানো থাকে। আপনি যখন যেখান থেকে চান সেখান থেকে কল দিয়ে ওই জিনিসটাকে নিতে পারবেন, রিইউজ করতে পারবেন। সো এই অ্যারে ডিক্লেয়ার করার বেশ কিছু রুলস আছে। আমি যদি দেই, সাপোজ হচ্ছে স্টুডেন্ট
নাম্বার, হ্যাঁ আমি নাম্বার রাখবো, সব স্টুডেন্টের নাম্বার ডিক্লেয়ার করবো, কারো নাম্বার হচ্ছে 33, কেউ পাচ্ছেন 40। সো এই জিনিসটা করার জন্য ফার্স্ট হচ্ছে আপনার দুইটা সংখ্যা মনে রাখবেন, দুইটা সংখ্যার মাঝখানে একটা কি হবে, কমা হবে। 50, 60, 70, 80। আর লাস্টেরটার পরে কমা দেওয়ার দরকার নেই, দিলেও হয়, কোনো সমস্যা নেই। আর পুরো জিনিসটা একটা বক্সের ভিতরে থাকবে, থার্ড ব্র্যাকেটের ভিতরে। সো একটা অ্যারে ডিক্লেয়ার করতে হলে আমাকে যে জিনিসটা ফার্স্ট মনে রাখতে হবে, মানে একের অধিক সংখ্যাকে আমি যখন একটা ভেরিয়েবল স্টোর করব তাকে অ্যারে বলে। এটার জন্য আমার ফার্স্ট যে কাজটা হচ্ছে, আমাকে দুইটা সংখ্যার মাঝখানে আমাকে একটা কমা দিতে হবে, আর পুরো জিনিসটাকে আমাকে একটা বক্সে রাখতে হবে থার্ড ব্র্যাকেটে, অবজেক্ট রাখা হবে সেকেন্ড ব্র্যাকেটে। ক্লিয়ার? বুঝা গেছে জিনিসটা? যখনই আপনি কোনো কিছু থার্ড ব্র্যাকেটের ভিতরে দেখবেন, ধরে নেবেন সেটা হচ্ছে একটা অ্যারে। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি। ওকে, একটু চ্যাট বক্সে রেসপন্স করেন, হ্যাঁ আদারওয়াইজ তো আমি মুভ করতে পারতেছি না। আচ্ছা, এবার মনে করেন আমি এটা যদি দেখতে চাই তাহলে কিভাবে দেখবো? আমি সিম্পলি জাস্ট এটা ডকুমেন্ট রাইট, আমি এখানে স্টুডেন্ট নাম্বার রাখলাম, এটা আমি প্রিন্ট করে দেখি হ্যাঁ কি অবস্থা। এই যে আমার পুরো সংখ্যাটা চলে আসছে। এখন আমি যদি চাচ্ছি এই 50কে দেখতে, 50টাকে শুধু আমি দেখতে, তাহলে কিভাবে করব? তাহলে আমি কি করব? আমি হচ্ছে এখানে একটা থার্ড ব্র্যাকেট দিব, এবং এই 50টা কোথায় আছে একটা জিনিস মনে রাখবেন, অ্যারের ইন্ডেক্স বা পজিশন কিন্তু শুরু হয় 0 থেকে। তাহলে 50 কত নম্বরে আছে? 2-তে। হ্যাঁ 2-তে। দেখেন আমি কিন্তু 50-এ ভ্যালুটা বের করলাম। এবার আমি চাচ্ছি এই 50টাকে কোনো একটা ভেরিয়েবল স্টোর করতে। সো আমি লিখলাম স্টুডেন্ট 1, স্টুডেন্ট 1 না রেখে আমি একটা কাজ করি, এটাকে কি করা যায়? দেখেন তাহলে আমি কি করলাম, এই যে ভেরিয়েবলটা তাকে, এই অ্যারের যে নাম্বারটা আছে তাকে আমি একটা ভেরিয়েবল স্টোর করলাম, সেই ভেরিয়েবলটাকে এবার আমি যখন কল করলাম আমি কিন্তু নাম্বারটা পেয়ে গেলাম। তাহলে আমার অনেক নাম্বার যদিও থাকে, তাকে আমি যে কোনো নাম্বারটাকে কল করে আমি একটা ভেরিয়েবলও স্টোর করতে পারবো। বুঝতে পেরেছেন? এবং তাকে আমি আবার কল করতে পারবো। সো এটা গেল একটা প্রসেস। হ্যাঁ ভাইয়া? হ্যাঁ বলেন। ভাইয়া 2টা আমি কি করে বুঝলাম যে 50টা 2 এ আছে? এই মাত্রই তো বললাম অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। সো 0, 1, 2। আপনি সাপোজ মানে যে সংখ্যাগুলো যে সংখ্যাটা প্রথম থাকবে ওটাকে 0 হিসেবে ধরবো। হ্যাঁ ইন্ডেক্স শুরু হবে 0। আপনি সাপোজ চাচ্ছেন স্টুডেন্ট 1 এর 70 কে প্রিন্ট করতে, তো 70 কততে আছে বলেন তাহলে? 4 আছে। 73 তে 4 এ আছে। 0, 1, 2, 3, 4। এবার এটাকে রাখেন, দেখবেন 70 আসবে। দেখছেন 0 থেকে শুরু হবে, এটা মাথায় রাখবেন, অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। ক্লিয়ার? আপনি যদি চাচ্ছেন কোন একটা অ্যারের পজিশন বের করতে, ওটাও করতে পারেন। আপনি সাপোজ জানেন না এই 60, মনে করেন এখন তো আমি দেখতেছি 50টা বা 30টা, এর জন্য আমি জানতেছি যে এটা বা 3টা 5টা, এর জন্য আমি বের করতে পারতেছি 0, 1, 2, 3। বাট আমি চাচ্ছি আমার একটা অ্যারে আছে, এখানে আমি চাচ্ছি কোন একটা সংখ্যা আছে যার ভ্যালু হচ্ছে, সাপোজ আমি এখানে একটা সংখ্যা, আরেকটা সংখ্যা অ্যাড করি, 49। হ্যাঁ, সো আমি এখন চাচ্ছি 49 কত নাম্বার ইন্ডেক্সে আছে এটা বের করতে, কারণ আমি এবার এরকম ভাবে গনে গনে আমার বের করার সময় নেই। তাহলে আমি কি করতে পারি, আমি এখানে আসি, আমি এবার লিখলাম, এটাকে আমি আপাতত রাখলাম। সো আমি এবার আসি, এখানে আমি রাখতে চাচ্ছি অ্যারের কত নাম্বার, 49 কত নাম্বার ইন্ডেক্স আছে সেটা। সো আমি একটু এখানে একটা জিনিস লিখি, পজিশন। হ্যাঁ, সো কার পজিশন বের করতে চাচ্ছি আমরা, বলেন তো এখানে কার পজিশন? 49। তাহলে আমরা ফার্স্টে অ্যারেটাকে কল করি, কল করলাম,
এই জিনিসটা বের করার জন্য আপনাকে লিখতে হবে ইন্ডেক্স অফ, এবার আপনি লেখেন 49, এবার আপনি অ্যারেটা দেখেন কত নম্বর পজিশনে আছে, আসছে কত নম্বর পজিশনে? 3। কিভাবে বের করলো? 0 1 2 3। তাহলে কি কিভাবে একটা অ্যারের পজিশন বের করে সেটাকে আমরা জানতে পারলাম, রাইট? জি ভাইয়া। এবার মনে করেন আপনি এমন একটা সংখ্যা বললেন লাইক হচ্ছে 199, তাহলে এটার পজিশন কত হবে বলেন? এনি আইডিয়া? এটা পজিশন হবে না তো মনে হয়। এটার পজিশন হবে না। এখানে -1 কেন দেখাচ্ছে? কারণ আপনার অ্যারের পজিশন আমরা শুরুতেই জানি যে অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে। সে যদি কোনো একটা জিনিস ওই ইন্ডেক্স এই আর অ্যারের ভিতরে না থাকে তার মানে সে কখনোই পজিটিভ হবে না, তার ভ্যালুটা তার জন্য মাইনাস হিসাবে আউটপুট দেয়। ক্লিয়ার? কারণ সে তো 0 থেকে শুরু হয়ে মিলিয়ন বিলিয়ন যেতে পারে, কিন্তু সে যদি ওই অ্যারের ভিতরে না থাকে তার সংখ্যাটা তাহলে কি দেখাবে? 0 তো দেখাতে পারে না। দ্যাটস এখানে এটা দেখায় -1। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে। হ্যাঁ, আমাদের যদি অ্যারের ভিতরে সেম নাম্বার দুইবার থাকে 40 40 অথবা 39 39 এরকম, ওটা ওইভাবেই দেখাবে 44, বাট ওইখানে আপনি তখন এক কন্ডিশন একটা ফিক্স করে যাবেন যে দুইটা নাম্বার যদি সেম থাকে আমাকে তখন দেখাবে না। আপনার দুইটা নাম্বার সেম থাকলেও দেখাবে যেই নাম্বারটা যে, কারণ আপনার একটা এর ভিতরে সেম নাম্বার হতেই পারে, একটা স্টুডেন্ট সেম নাম্বার পেতেই পারে, ওটা ওইভাবেই দেখাবে। বুঝতে পেরেছেন? বাট আপনি যখন কোনো একটা কাজ করতে যাবেন, আপনি চাচ্ছেন যে এখান থেকে আমরা কোনো সেম নাম্বার দেখবো না, তখন আমরা কি করব? আমরা হচ্ছে ওই জিনিসটাকে, প্রত্যেকটা জিনিস থেকে ভ্যালু বের করে করে আমরা কন্ডিশন দিয়ে চেক করব এই সংখ্যাটা কি ওই আমার ওই এর ভিতরে আছে, যদি থাকে তাহলে আর আমাকে দেখাবে না, যদি না থাকে তাহলে আমাকে দেখাবে। প্রথমে ভ্যালুটা ইন্ডেক্সে অ্যাড হবে। আমরা একটা কাজ করি, আমরা কিছু জিনিস দেখি তাহলে আর একটু ক্লিয়ার হবে। আর এরর আরো কিছু জিনিস দেখি কি দেখা যায়। হ্যাঁ, মনে করেন আপনি এই এর ভিতরে, হ্যাঁ এই এর ভিতরে আপনি চাচ্ছেন কোন একটা নাম্বারে অ্যাড করতে বা কোন একটা নাম্বার রিমুভ করতে, তাহলে কিভাবে করবেন? কোন একটা নাম্বার অ্যাড করব, হ্যাঁ হ্যাঁ। সো আমরা কি করব? নাম্বার অ্যাড করব। কোন এর ভিতরে? এই এর ভিতরে আমরা একটা নাম্বার অ্যাড করব। ওকে, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা অ্যারেটাকে ফার্স্টে কল করলাম, সরি এটা কি আসলো, ওকে। এর ভিতরে আমরা একটা নাম্বার অ্যাড করব। নাম্বার অ্যাড করার জন্য লেখা হয় পুশ, ঠিক আছে। কোন নাম্বারটা অ্যাড করব? সাপোজ আমরা কোন একটা নাম্বার অ্যাড করতে চাচ্ছি 50। তাহলে জিনিসটা দেখেন, আমরা একটা কাজ করি, এটা দরকার নেই, আমরা দুইবার চেক করি এর ভ্যালুটা কত আছে। হ্যাঁ, এখানে একবার চেক করি, এখানে একবার চেক করি, তাহলে আমরা বুঝবো হ্যাঁ কখন নাম্বারটা অ্যাড হয়েছে। কারণ আপনি কোনো একটা সংখ্যা দিলেন, দেখেন প্রথমবার কিন্তু আমাকে 80 পর্যন্তই দেখাচ্ছে, আর পরের বার আমাকে 50। আর যখন আপনি কোন নাম্বার পুশ করবেন এটা কিন্তু শেষে গিয়ে অ্যাড হবে, ঠিক আছে। সামনে কিভাবে হয় ওটা আমরা বলবো। তো কোন একটা নাম্বার যখন আপনি পুশ করবেন এর ভিতরে, এটা সবার শেষে গিয়ে অ্যাড হবে। আর আপনি চাচ্ছেন কোনো একটা নাম্বার এবার রিমুভ করতে, তাহলে কি ইউজ করবেন? জিনিসটা মনে রাখার জন্য জাস্ট এরকম রাখেন, মানে রিমুভ করব। আমরা যখন কোক বা 7 আপ খাই, আমরা কি করি? মুখটা যখন খুলি একটা পপ টাইপের হয় না, মানে একটা গ্যাস টাইপের আসে না। সো এই জিনিসটা জাস্ট সিম্পলি মনে রাখবেন, যখন নাম্বার রিমুভ করবেন এটাকে বলা হয় পপ করা। এই জিনিসটা এবার আমরা আবার দেখি। আমরা ফার্স্টে পুশ করলাম, এবার আমরা পপ করব। এই দেখেন ফার্স্ট আমার এই নাম্বারটা আসলো। আচ্ছা, এখানে কি হইলো আমি একটু দেখি। আমরা স্টুডেন্ট নাম্বার এখানে চেঞ্জ করে নিত, পপ, এর জন্য 2 বার 50 আসছে। দেখেন ফার্স্ট আমার হচ্ছে এটা নর্মাল অ্যারে, এটার আউটপুট যখন আমি পুশ করলাম তখন এটা একটা নাম্বার অ্যাড হলো, আর যখন আমি পপ করলাম তখন আরেকটা নাম্বার রিমুভ হইলো। বুঝা গেছে?
কোনো নাম্বার অ্যাড বা রিমুভ করবেন কিভাবে বোঝা গেছে? ওকে, এবার আপনাদের কাজ হচ্ছে আপনারা একটু খুঁজে বের করবেন, এটা তাহলে মনে করেন শিখতে পারবেন কিভাবে আমি একটা অ্যারের সামনে কোন একটা এলিমেন্ট যোগ করব বা রিমুভ করব। এটা শিফট আনশিফট দিয়ে করা যায়, আমি দেখাতে পারি, বাট এটা হচ্ছে আপনাদের কাজ। সার্চ দেন হাউ টু অ্যাড এ এলিমেন্ট ইন অ্যারে ফ্রম বিগিনিং, এই যে এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এটা সার্চ দিয়ে এটা আপনারা বের করবেন কিভাবে একটা অ্যারে নাম্বার আমরা সামনে অ্যাড করতে পারি। ঠিক আছে, যে সামনে অ্যাড করতে পারি, কিভাবে সামনে থেকে আমরা রিমুভ করতে পারি। এটা সবচেয়ে ভালো একটা রিসোর্স, ডিআই এমডিএল। এটা কিন্তু জাভাস্ক্রিপ্টের জন্য খুব ভালো রিসোর্স, এমডিএল, মজিলা আর কি, মজিলা ডেভেলপারের জন্য। এখান থেকে আপনারা দেখতে পারেন কিভাবে একটা আমরা মোটামুটি অ্যারে কিভাবে পুশ করে পপ করে দেখলাম। আপনাদের কাজ হচ্ছে কিভাবে আমি সামনে একটা এলিমেন্ট যোগ করব, সামনে একটা এলিমেন্ট রিমুভ করব। ঠিক আছে, ক্লিয়ার? পারবেন? এইটুকু করতে পারবেন না? ওকে, সার্চ করবেন, সার্চ করে খুঁজে বের করবেন। ওকে, বাকিরা কি চুপ? জি ভাইয়া, কি পারবো না? পারবো ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা এবার আরেকটা কাজ করি। আমরা মনে করেন আচ্ছা, অনেক কিছু লিখে ফেলছি, এগুলো রিমুভ করে একটু। আমরা মনে করেন আমরা চাচ্ছি এই যে অ্যারেটা আমরা ডিক্লেয়ার করলাম, এই অ্যারেটা আমরা কোন একটা HTML কোডের ভিতরে পাঠিয়ে দিতে চাচ্ছি, HTML এ ইনজেক্ট করতে চাচ্ছি। তাহলে কিভাবে করব? সো এটাকে বলা হয় ডম, ডকুমেন্ট অবজেক্ট মডেল। এটা আমরা যখন যে কোয়েরিতে যাব তখন আমরা দেখব কিভাবে ইভেন্ট অ্যাড করা যায়। হ্যাঁ, তো একটু জাস্ট সিম্পলি দেখায় দিই। তো এখানে মনে করেন আপনি একটা আইডি কল করলেন, আইডি নাম দিলেন ডেমো। হ্যাঁ, এর ভিতরে কিন্তু কোনো HTML কোড নাই, বাট আপনি চাচ্ছেন HTML এর মাধ্যমে এটাকে আপনি দেখাইতে। হ্যাঁ, আপাতত কিন্তু ব্ল্যাঙ্ক, ফাঁকা, কোনো কিছু খালি, মানে খালি কোনো কিছু নাই। তো আপনি চাচ্ছেন এই যে অ্যারের ভিতরে যে নাম্বারটা আছে, এই নাম্বারটা আপনারা চাচ্ছেন এই HTML এর ভিতরে দিতে। আপনি কিন্তু ইচ্ছা করলে এখানে ইয়েও দিতে পারেন, কি যেন বলে, স্ট্রিংও অ্যাড করতে পারেন। হ্যাঁ, অ্যারের ভিতরে আপনি যে শুধু নাম্বারও অ্যাড করতে পারবেন এমন না, আপনি স্ট্রিং, আপনি সাপোজ কয়েকটা নাম নেই এখান থেকে, আশরাফুল আছেন, মেম আছেন, আচ্ছা দেই, বাট কমা দিতে ভুলেন না। সো এই পুরো সংখ্যাটা বা এই জিনিসটা আমি চাচ্ছি এই পি ট্যাগের ভিতরে শো করতে। হ্যাঁ, এই জিনিসটা আমি কিভাবে করব? এটার জন্য আমাকে লিখতে হবে ডকুমেন্ট, তারপর লিখতে হবে গেট এলিমেন্ট, সেটা কি ক্যাপিটাল? আচ্ছা, ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি। আচ্ছা, লিখে দেখি, অনেকদিন পরে লিখলাম ওটা। আইডি যেহেতু লিখে দিছি, আমার আর হ্যাশ লিখতে হবে না, আমি জাস্ট সিম্পলি ডেমো লিখি। ডেমোটাকে আমি ফার্স্টে ধরবো, এই আইডিটাকে আমি ধরলাম। এই আইডির ভিতরে এবার আমি HTML আকারে, ইনার HTML আকারে আমি হচ্ছে এই জিনিসটাকে পাঠাই দেব। কি হিসাবে পাঠাবো? স্ট্রিং হিসাবে পাঠাবো। এই জিনিসটাকে আমি কি হিসাবে পাঠাবো? টু, আচ্ছা আমার এখানে বানান হয়তো ভুল থাকতে পারে, আমার একটু দেখতে হবে। ঠিক আছে, আমি চেক করে দেখি আসে কিনা। আচ্ছা, আগে দেখে আসছে, ও চলে আসছে। তাহলে দেখেন আমি কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে কিন্তু এই আউটপুটটা আনি নাই। আমি কিন্তু এই আউটপুটটা কি করলাম, আমি আমার যে HTML কোড আছে সেই কোডের ভিতরে আমি এটাকে আউটপুটটা দেখাইলাম। ঠিক আছে, এটা জাস্ট একটু দেখানোর জন্য। এটা আমরা যে কোয়েরিতে যখন যাব তখন এই জিনিসটা আর ক্লিয়ারলি দেখতে পারবো, কারণ আমরা মেইনলি এটা নিয়ে কাজ করব, এই ডম ম্যানিপুলেশন নিয়েই কাজ করব। বুঝতে পারছেন? কোনো কিছু ক্যাচ করা, এই যে ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, এই জিনিসটা ক্যাচ করাই হচ্ছে, এই যে ক্যাচ করলো, ধরলো, আইডিটাকে ফার্স্টে ধরলো, ধরে HTML হিসাবে দেখাই দিল।
বুঝতে পেরেছেন? সো একটা অ্যারে কে কিভাবে আমরা HTML এ দেখাতে পারি বুঝা গেল? বাকিরা সব চুপ কেন? জি ভাইয়া। দুই একজন ছাড়া বাকিরা চুপ কেন? আমি তো বললাম জাভাস্ক্রিপ্ট ক্লাসে আপনি একটু মনোযোগ দিয়ে করেন, আপনার এমন না যেটা ওয়েব ডিজাইনে লাগবে, ভবিষ্যতে হয়তো লাগবে, সো জাস্ট এনজয়। এই ছাড়া কিছু না, আপনার মাথায় যদি ঢুকে ভালো, না ঢুকলে পরে আপনি আবার শিখে নেবেন, সমস্যা নাই। বুঝতে পারছেন? আচ্ছা, আজকে একটা ছোট প্রজেক্ট করবো, তাহলে আর একটু ভালো লাগবে হয়তো। ওকে জি ভাইয়া। ওকে, আচ্ছা এবার তাহলে আমরা অ্যারে যেহেতু শিখলাম, ম্যাথ এবং অ্যারে আরেকটা জিনিস আমরা শিখি, তারপরে আপনাদের একটা ব্রেক দিব আমি। এবার আমরা শিখবো ফাংশন। বার a equal to 20 বার b equal to 30। সো আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করব। ফাংশনের নাম দিলাম, ফার্স্ট আমরা রাখলাম হচ্ছে যে আপনাদের নামে রাখি, কি কি নাম যেন দেখলাম, একটা নাম রাখলো মিম আশরাফুল, আর একটা হচ্ছে দিলরুবা ইমরান। আচ্ছা ঠিক আছে, মনে থাকলে হইল। এখানে হচ্ছে আমরা একটা প্যারামিটার দিলাম, আর এখানে আমি চাচ্ছি ডকুমেন্ট ডট রাইট জিনিসটা কি দেখাবে, দুইটার এডিশন দেখাবে a প্লাস বি। তাহলে আমার এই 20 আর 30 যোগ হয়ে কত দেখাবে? কিছু দেখায় নাই। কেন দেখায় নাই বলেন তো? কিছু দেখায় নাই। ছোটবেলায় তো পড়ছেন না ফাংশন কিভাবে ডিক্লেয়ার করে, ওই যে ক্যালকুলাসে যে প্যারামিটার দিতে হয়। ভাইয়া ফাংশন তো কল করেন না। হ্যাঁ, এই ফাংশনটা আমার কল করতে হবে। আমি যদি ফাংশন তৈরি করে রাখছি, কিন্তু আমি যদি ফাংশন কল না করি, তাহলে ফাংশনটা শো করবে না। বুঝতে পারছেন? বুঝা গেছে কিভাবে একটা ফাংশন ডিক্লেয়ার করে? ওকে, এবার মনে করেন আমার এই জিনিসটা নাই, হ্যাঁ, আমার এই ভেরিয়েবল নাই, আমি এখানে প্যারামিটার হিসেবে রাখলাম a আর b, ঠিক আছে। এবার আমি এখানে 20 না দিয়ে 10 প্লাস 15 25। তাহলে এবার আমি কি এই মিম নামে যে ফাংশনটা আছে একে বারবার কল করে, যত জায়গায় মন চায় আমি কল করে নতুন প্যারামিটার দিয়ে দিয়ে কি আমি আমার আউটপুটটা বের করতে পারবো না? এই যে রিপিটেড কাজটা, এই কাজটার জন্যই কিন্তু ফাংশন। বুঝতে পেরেছেন? এই আমার জন্য বারবার না করতে হয়, একবার আমার একটা ফাংশন ডিক্লেয়ার করা আছে, আমি জাস্ট কল করে করে আমার আউটপুটটা বের করব। বুঝা গেছে ব্যাপারটা? চ্যাট বক্সে রেসপন্স করেন না তো, এক দুজন ছাড়া। যদি বুঝেন হ্যাঁ, না বুঝতে বলেন না। সবাই মনে হয় ঘুমাইতেছে ভাইয়া। ঘুমাইলে হবে? ভাইয়া আমার কিবোর্ডটা কাজ করতেছে না। ও আচ্ছা, আপনাদের কি খুব কঠিন লাগতেছে? না ভাইয়া, আমার কাছে তো খুব একটা কঠিন লাগতেছে না, কারণ এগুলো তো আমার বেসিক জিনিস ছিল। হ্যাঁ, বুঝতে পারছি। প্রাইভেট করতে হবে। ওকে, না ভাইয়া ভালো বুঝায়। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে। দেখা যাচ্ছে আমরা যখন ইউনিভার্সিটিতে যাই, তখন দেখা যাচ্ছে আমাদের প্রথম সেমিস্টারে চলে যাই এইটুকু শিখতে, তাই না? এরকম হয়। জি ভাইয়া। আচ্ছা, আমরা আগের অবস্থায় চলে যাই। ওকে, আমরা আরেকটা ফাংশন কল করি এবার। এটার নাম দিলাম আশরাফুল। এখানে আমরা বললাম ডকুমেন্ট ডট রাইট a প্লাস b প্লাস c। এবার আশরাফুলকে কল করি। আশরাফুল কি আমাকে আউটপুট দেখাবে? আশরাফুল কি আমাকে আউটপুট দেখাইছে? দেখায় না, কারণ এই যে সি, সি এর তো আমি কোনো কিছু ডিক্লেয়ার করিনি। আমি এবার একটা সি ডিক্লেয়ার করি। দেখছেন এবার কিন্তু আসছে।
বুঝা গেছে জিনিসটা? জি ভাইয়া। এবার যদি আমি আরেকটা দেখাই, ফাংশন, আরেকজনের নাম ছিল দিলরুবা না, বার আমি দিলাম বার ডি ইকুয়াল টু 35, document dot write a plus b plus c plus d। তাহলে আমার c এর ভ্যালু আছে, d এর ভ্যালু আছে, তাহলে আমার জাস্ট ফাংশনটা কল করলে হলো, তাই না? জি ভাইয়া। কিন্তু কল করার পরে আমার শুধু ভ্যালু দুইটাই দেখাচ্ছে, তিনটা দেখানোর কথা না, এ বি সি, তাহলে দুইটা দেখালো কেন বলেন? কোন জায়গায় ভুল করছি? এটা তো ভাইয়া আমরা ওই যে আশরাফুলের কল করছিল। এই জায়গাটা বোঝেন, এই যে স্কোপ, আমি যে সি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করলাম, এই ভেরিয়েবলটা শুধুমাত্র আশরাফুলের ভিতরেই কাজ করবে, কারণ এই যে ভেরিয়েবল এ আর বি এগুলো হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, এদেরকে আপনি যে কোনো জায়গায় কল করে কাজ করাতে পারবেন। বাট এই ব্র্যাকেটের ভিতরে, এই যে স্কোপের ভিতরে যে ভেরিয়েবলটা, সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, সে কিন্তু বাইরে কাজ করবে না, সে শুধু তার ভিতরেই কাজ করবে। এবার আপনি জাস্ট এই সিটা কেটে দেন, দেখেন চলে আসছে, তাহলে বোঝা গেল? হ্যাঁ বলেন। বার তো গ্লোবাল হিসেবে কাজ করে, তাহলে এখানে করলো না কেন? এই যে এই সিটা তো আমার হচ্ছে ইয়ার ভিতরে, ব্র্যাকেটের বাইরে যাবে না। ও আচ্ছা, সিটা তো আমার লোকাল, এটা তো আমি গ্লোবাল হিসেবে রাখি নাই। আমি এই সিটাকে, হ্যাঁ আপনি যেটা বলছেন, এই সিটাকে আমি আবার রিঅ্যাসাইন করতে পারবো, সি ইকুয়াল টু আমি এখানে 50 দিতে পারবো, হ্যাঁ এটাও কাজ করবে, সি এর ভ্যালু 40 জায়গায় 50 হয়ে যাবে, দেখি আমি, এই যে হয়ে গেছে, কিন্তু আমি এটাকে তো আবার ডিক্লেয়ার করতে পারবো না, ব্র্যাকেটের বাইরে তো আমার এটা চলে যাবে না, এটা তো ভিতরেই থাকবে, বুঝা গেছে? জি ভাইয়া। ওকে, তাহলে আমরা ফাংশন শিখলাম আজকে, তাহলে এবার একটা ব্রেক নেন, ব্রেকের পর আমরা একটা প্রজেক্ট করবো আজকে, ওকে? আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। বলেন। হ্যাঁ, আমার সি প্যানেলে মানে স্পেসটা মানে দিন দিন খালি বেড়ে যাচ্ছে, আমি আমার আপলোড করতে পারছি না কোনো কিছু। আমি গত মানে আমার সবগুলো অ্যাসাইনমেন্ট করার পর আমি কিছু আপলোড করি না আর কি, কিন্তু এটা অটোমেটিক স্পেস দেখাচ্ছে যে ফার্স্টে মানে 2 GB থেকে দেখাচ্ছে 1.6 GB, তারপরে 1.8 GB, তারপরে এখন মানে 2 GB ক্রস করে চলে গেছে, কিন্তু আমি কোনো কিছু আপডেট দেইনি ভাইয়া, মানে কোনো ইনফরমেশনই দেইনি। আপনি যে সফটওয়্যার দেখে ওয়েবসাইটগুলো বানান? হ্যাঁ ভাইয়া, সফটওয়্যারগুলো দেই। সফটওয়্যার দিয়ে ওয়েবসাইট বানালে সফটওয়্যারের একটা ব্যাকআপ ফাইল আপনার পাবলিক HTML না, দেখবেন সফটওয়্যার নামে একটা ফোল্ডার আছে, ওইখানে গিয়ে সবগুলো থাকে, ওইগুলো সব ডিলিট করে দেন, ব্যাকআপগুলো। আচ্ছা ভাই ঠিক আছে, এটা কি অটোমেটিক মানে স্পেস খাইতেই থাকবে এরকম ব্যাকআপ ডিলিট না করা পর্যন্ত? আপনি যে ট্র্যাশে গিয়ে সব রিমুভ করে দিবেন, রিসাইকেল বিনের মতো, ওকে? আপনি ওই যে ক্লাসের শেষে বললেন, তখন দেখাই দেব কোন জায়গায় কোন ফাইলটা আছে, আপনি দেখলেই বুঝবেন কোন জায়গায় আসলে কোন ফোল্ডারের ভিতরে স্পেসটা নিচ্ছে, বুঝতে পারছেন? তখন আপনি ওইটা ধরে ধরে আপনি রিমুভ করবেন যেগুলো আপনার লাগবে না, ঠিক আছে? ওকে, বলেন কে যেন আরেকটা কথা বলছিলেন? নরসুদের বলছে ফর্ম ভ্যালিডেশনটা PHP তে, ওটা পরে, আমরা আগে আজকে প্রজেক্ট করব। আচ্ছা, আরেকটা কোশ্চেন কে বলছিলেন? আচ্ছা, তাহলে আমরা একটা ব্রেকে যাই, আমরা 4:30 তে ক্লাস শুরু করব, ওকে? আমরা একটা সিম্পল ক্যালকুলেটরের প্রজেক্ট করব, তারপর আপনাদের কিছু প্রজেক্ট দিব। জি ভাইয়া। বলেন, কেউ কিছু বলবেন? আচ্ছা না ভাইয়া। ওকে, ঠিক আছে, তাহলে একটা ব্রেক নেন, 4:30 তে আমরা ক্লাস শুরু করব। ওকে ভাইয়া। ওকে, আচ্ছা, আমরা একটু দেখি, আমরা একটা কাজ করি, সব ক্লিন করে ফেলি, কিছু থাকবে না, এখানেও কিছু রাখবো না, একটু স্টেমেল করি। হ্যাঁ, অনেকদিন পরে করলাম, H3 মানে আপনারা অনেকদিন পরে করলেন। এখানে আমরা হচ্ছে কি করা যায়, একটা ফর্ম ট্যাগ নেই, ফর্ম ট্যাগের ভিতরে আমরা একটা ইনপুট নেই, আপাতত
এটাকে রিড অনে রাখলাম, আর এটা আমরা নেম হিসাবে ডিসপ্লে রাখলাম, এটা টাইপ কিছু রাখলাম না, আর ফর্মটাকেও নেম আমরা রাখলাম ক্যালকুলেটর। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে অ্যাকচুয়ালি আমি কিছু ইনপুট দিব না, দেখি কিছু দেওয়া যাচ্ছে না, তাই না? এটা ডিসপ্লে হিসেবে জাস্ট রিড অনলি মোডে আছে, এই যে রিড অনলি। ওকে, এখানে কিছু দেওয়া যাচ্ছে না। এরপর আমরা একটা কাজ করি, আমরা একটা ব্রেক ট্যাগ ইউজ করি। এর নিচে আমরা ইনপুট নিলাম, টাইপ হচ্ছে বাটন, নূর কি মাত্র ক্লাসে জয়েন করলেন? ভাই আমার এক্সাম ছিল, আমি মাত্র আসলাম বাসায়। আচ্ছা ঠিক আছে, সো এখানে আমরা রাখলাম 1 আর ভ্যালু রাখলাম 1। ঠিক আছে, দেখি কি অবস্থা এটা। এখানে ক্লিক করলে কিছু আসতেছে না ডিসপ্লেতে, দেখি কিভাবে আনানো যায়। ওকে, সো এটাকে আমরা রাখলাম 2, এটা রাখলাম 3, আর এটা রাখলাম প্লাস হিসাবে। ওকে, 1 2 3 4, 3 পর্যন্ত আছে। পুরো জিনিসটা আবার কপি পেস্ট করি, একই কাজ। ক্লাসে থাকলে আপনাদেরকে দিয়ে করাইতাম। ওকে, এখানে হচ্ছে 4 5 6, আর এটা হচ্ছে মাইনাস 7 8 9। এখানে আপাতত ইকুয়াল দিলাম। হ্যাঁ, আর এখানে এগুলো একটু চেঞ্জ করতে হবে। এটা রাখলাম 2, এটার নেম হচ্ছে 3 দিলাম, এটা হচ্ছে 4 দিলাম, না 4 না সরি, এটা হচ্ছে প্লাস এডিশন রাখলাম, এটা হচ্ছে 4 5। সিম্পল জিনিস, সিম্পল HTML করতেছি, আর কিছুই না। 6, আর এটা হচ্ছে মাইনাসটাকে কি বলে, সাবস্ট্রাকশন। আর এটা হচ্ছে নেম রাখলাম 7, কারণ এই নেম ভ্যালুটাকে আমি একটু পরে নেব, এর জন্য দেওয়া। এটা হচ্ছে 9, আর এটা ইকুয়াল। হ্যাঁ, ওকে, এই হচ্ছে আমার বর্তমান অবস্থা। 1 2 3 4 5 6 7 8 9, কিন্তু কিছু আসতেছে না, তাই না? কিছু আসে না। ওকে, আনার জন্য এবার আমরা কি করব, এই যে এখানে লিখলাম অন ক্লিক করে একটা ফাংশন ডিক্লেয়ার করলাম এখানে 1। ঠিক আছে, এখানে দেখেন এই যে নেম আর এই ভ্যালু কিন্তু সেম হতে পারবে না, তাই না? এটা আপনি যেই ফাংশনে ডিক্লেয়ার করেন সমস্যা নেই, জাস্ট এটা অন ক্লিক দিয়ে আপনি একটা ফাংশন এখানে ডিক্লেয়ার করে রাখলাম। সেম ভাবে এখানেও করে রাখি প্রত্যেকটাতে, অন ক্লিক অ্যাড টু দিয়ে রাখলাম, অন ক্লিক অ্যাড 3 দিয়ে রাখলাম, আর এটা দিয়ে অন ক্লিক এডিশন তো অ্যাড প্লাস দিয়ে দিই। তো ক্যামেল কে সিস্টেমে দিলাম আর কি, এই যে ক্যাপিটাল লেটার দিয়ে, আর অন ক্লিক। আচ্ছা, এটুকু আগে একটু ফাংশনাল করি। এ পর্যন্ত কি বুঝতে পারছেন? সিম্পল HTML করলাম, আর কিছুই না। এ পর্যন্ত ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। ঠিক আছে, একটু রেসপন্স করেন চ্যাট বক্সে, তাহলে বুঝতে পারবো। আচ্ছা, এবার আমি এখানে একটু লিখি। আমরা একটু শিখলাম ফাংশন কিভাবে ডিক্লেয়ার করে। সো আমাদের ফাংশনটা হচ্ছে add1। add1 কে আমি কল করলাম, এখানে কল করে এবার আমি চাচ্ছি এই add1 কে আমি যখন অন ক্লিক করব, মানে ক্লিক করব, এই add1 এর ভ্যালুটা আমার এই কোথায় শো করবে, এই ডিসপ্লেতে। আমি কি এটাই চাচ্ছি না? মানে এখানে আমি যেটাই ক্লিক করি সেই জিনিসটা আমার এই ডিসপ্লেতে আসবে, তাই না? জি ভাইয়া। ওকে ওকে, সো এবার তাহলে আমি কি করতে চাচ্ছি, তাহলে আমার এই অন ক্লিকটা কোথায় আছে? আমার এই জিনিসটা আছে ফর্মের, ক্যালকুলেটর ফর্মের, ডিসপ্লেতে আমি এই 1 এর ভ্যালুটা দেখাতে চাচ্ছি, মানে ক্যালকুলেটরের ডিসপ্লেতে এই ভ্যালুটা দেখাতে চাচ্ছি। তাহলে আমি এখানে লিখলাম ডকুমেন্ট
ডট ক্যালকুলেটর, কারণ আমি ক্যালকুলেটর নামক যে ফর্মটা আছে সেখান থেকে ভ্যালুটা নিব এবং ভ্যালুটা নিয়ে ডিসপ্লেতে আমি কোন ভ্যালুটা দেখাবো, 1 ভ্যালুটা দেখাবো, তাই না? একটু ট্রাই করে দেখি। জি ভাইয়া। এই যে দেখেন চলে আসছে, বোঝা গেল ব্যাপারটা? কারণ আমি চাচ্ছি কি এই 1টাকে যখন ক্লিক করবে সে এই ডিসপ্লেতে শো করবে, তাই না? সো আমি এর জন্য বললাম ডকুমেন্ট আমার ক্যালকুলেটর যেমন যে ফর্মটা আছে সেই ফর্মের ডিসপ্লেতে এই 1 ভ্যালুটা শো করে, এর জন্য লেখা ক্যালকুলেটর ডিসপ্লে ভ্যালু। একটু রেসপন্স করেন চ্যাট বক্সে, দেখি কে বুঝতে পারছেন কিনা। একজনও নাই দেখি। বুঝছি ভাইয়া। ওকে, চ্যাট বক্সে একটু রেসপন্স করবেন, কারণ হচ্ছে তাহলে তো বুঝবো না আপনারা কি ক্লাস করতেছেন নাকি মোবাইল ব্রাউজিং করতেছেন। ওকে, সো এইটুকু তাহলে আমরা বুঝলাম, তাই না? আমরা এবার চাচ্ছি এরকম প্রত্যেকটাকে আমরা ফাংশনাল করি, 1 2 3 4, তাই না? সো এখানে আমরা রাখলাম 2, আর এটা হচ্ছে এটা ফাংশনটা কি নামে ডিক্লেয়ার করা, add 2, এটা কি নামে ডিক্লেয়ার করা, 3, ফাংশনটার নাম হচ্ছে add 3, আর লাস্টটা হচ্ছে add প্লাস। এখন আমি যদি এটা একটু রিলোড দেই, এই হচ্ছে অবস্থা। এখন 1, আচ্ছা ভুল হয়েছে কোন জায়গায়, আচ্ছা এই ক্লাসটা পাল্টে বাদ দেই, add 1 ডিসপ্লে ভ্যালু, ঠিক আছে। ওকে, এই যে 1, এখন 1 2 কিন্তু রিপ্লেস হয়ে যাচ্ছে, তাহলে তো আমার ভ্যালু আসবে না, ক্যালকুলেটরটা ঠিক নাই। কারণ আমি চাচ্ছি 1 পরে 2 রিপ্লেস হবে না, 1 এর সাথে 2 অ্যাড হয়ে হয়ে আসবে। আমরা কি মাত্র দেখছিলাম না, মনে আছে? আচ্ছা একটু আমরা যদি এই জিনিসটা এখানে ইকুয়াল না দিয়ে প্লাস ইকুয়াল দেই, মানে আগেরটার সাথে এটাও অ্যাড হবে, রিপ্লেস হবে না, তাহলে এই দেখেন 1 2 3 3 2 1। এবার আমরা চাচ্ছি এই যে 1 2 3, এবার এই প্লাসটা ফাংশনাল করতে। সেই প্লাসটা যদি আমি ফাংশনাল করতে চাই, আমি এটাকে কপি করি, এটার নাম আছে কি নামে, প্লাস। ওকে, এই প্লাসটা এটা কি হিসাবে শো করবে, প্লাস হিসেবে দিলে না, এটা প্লাস হিসেবে হবে না, এটা একটা স্ট্রিং এর ভিতরে থাকবে। এবার দেখি 1 2 3 প্লাস 3 2 1, তাহলে আবার কি প্লাসটা কি এবার ফাংশনাল হয়েছে? জি ভাইয়া। এবার আমার তারপর কি করতে হবে, কোনটা ফাংশনাল করলে আমি বুঝবো আমার ক্যালকুলেটর কাজ করতেছে, এই ইকুয়ালটা কাজ করলেই তো আমরা বুঝবো, তাই না? ইকুয়াল দিলে তো এখন আউট রেজাল্ট আসে নাই, তো ইকুয়ালের জন্য আমরা যে কাজটা করব, ইকুয়ালের কি বানাইছি, এই যে এটা ইকুয়ালে যখন ক্লিক করবে, অন ক্লিক অ্যাড ইকুয়াল দিলাম। আচ্ছা আমরা বাকিগুলো করে ফেলি, হ্যাঁ। মাইনাস, তাই না? অ্যাড ওকে, আমরা এটা করি, এটা ইজি করে ফেলি। আমরা ইচ্ছা করলে আরেকটা জিনিসও করতে পারতাম, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, আরো কিছু সাইন আছে সেগুলো আমরা করে ফেলি। লাইক হচ্ছে ভ্যালু হচ্ছে এটা, ভ্যালু হচ্ছে ডিভাইড, আর এখানে হচ্ছে আমরা সিটা রাখলাম, ঠিক আছে, ক্লিয়ার হবে। তো এটা হচ্ছে অ্যাড
হিসেবে রাখলাম, ডিভাইড হিসেবে রাখলাম, আর এটা হচ্ছে ক্লিয়ার হিসেবে রাখলাম। ডিভাইড, ঠিক আছে, আর এটা হচ্ছে ক্লিয়ার। ক্লিয়ারটা আমরা আগে ফাংশনাল করে ফেলি, দেখি ক্লিয়ারের কি কাজ। ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ারে যখন আমি ক্লিক করব তখন আমার এখানে আমি যা যা ভ্যালু লিখবো এগুলো সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। 4 5 6 এখানে ফাংশনাল হয় না কেন? 4 5 8 4, আচ্ছা এটা তো ফাংশনাল করি নাই, ঠিক আছে। সো ক্লিয়ারটা আগে করে ফেলি, তাহলে বাকি 4 5 6 আপনারা ফাংশনাল করেন। ফাংশন অ্যাড ক্লিয়ার, এটার কাজ হবে কি আগের মতোই, ডকুমেন্ট থেকে সে ফর্মের ক্যালকুলেটরে যাবে, সেখান থেকে ডিসপ্লেতে কি দেখাবে, কোন ভ্যালুটা দেখাবে, একটা এমটি স্ট্রিং দেখাবে, মানে ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখি, এই যে ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, সো এবার আমাদের মেন কাজটা হচ্ছে আমরা এই যে ইকুয়াল সাইনটাকে একটু দেখি, তাহলে বুঝবো আমাদেরকে আসলে প্লাসটা ঠিক আছে কিনা। সো ইকুয়ালটা যদি আমরা ফাংশনাল করতে চাই, এটা একটু ভাবে করব আমরা। এটা কিন্তু এই নর্মাল ফাংশন হইতে করা যাবে, বাট এটাকে একটা ভেরিয়েবল স্টোর করে নিতে হবে আগে, যদি দেখি ইকুয়াল করবো, তাই না? আচ্ছা ঠিক আছে, ফাংশন কি আরেকটা করলাম, অ্যাড ইকুয়াল, বানান ভুল হলে কিন্তু কাজ করবে না, এবং কেস সেনসিটিভ। অ্যাড ইকুয়াল, সেখানে আমরা কি করব, আমাদের ক্যালকুলেটরের ডিসপ্লেতে যে ভ্যালুগুলো থাকবে সেইগুলোই তো আমার কি করবে, তারা একটা ইভ্যালুয়েশন করে তার আউটপুটটা আমাকে দেখাবে আমি যখন ইকুয়াল সাইনটা ক্লিক করব, তাই না? জি ভাইয়া। তাহলে আগের মতো আমরা এই যে ডকুমেন্ট ডট ক্যালকুলেটর ডট ডিসপ্লে এটা রাখলাম। এই পুরো জিনিসটা এখানে যে জিনিসগুলো থাকবে এই জিনিসটাকে আমরা একটা ভেরিয়েবলে আগে স্টোর করি, ভেরিয়েবল, একটা ভেরিয়েবল স্টোর করলাম। স্টোর করার পরে এইখানে মনে করেন এই ভ্যালুগুলো আছে, হ্যাঁ 1 2 3 প্লাস 4, এইখানে যে ভ্যালুটা আছে মানে ক্যালকুলেটর ডিসপ্লেতে যে ভ্যালু আছে সেই ভ্যালুগুলো কি করবে, একটা ইভালুয়েশন হবে তাদের নিজেদের মধ্যে। এটা হচ্ছে ম্যাথের একটা ফাংশন, ইভাল করা বা ইভালুয়েশন। তাদের মধ্যে এই ডিসপ্লে ভ্যালুতে যা যা আছে তাদের মধ্যে একটা ইভালুয়েশন হওয়ার পরে যে আউটপুটটা আসবে সেই আউটপুটটা আমরা দেখতে চাই। তাহলে এবার আমরা লিখলাম ডকুমেন্ট ডট ক্যালকুলেটর ডট ডিসপ্লে ডট ভ্যালু ইকুয়াল টু এই রেজাল্ট আমরা দেখতে চাই ইভালুয়েশনের পরে। তাহলে আমরা এবার দেখি, কাজ করে? জি ভাইয়া। তাহলে আমাদের ক্যালকুলেটর কিন্তু ফাংশনাল, শুধু র জাভাস্ক্রিপ্ট ইউজ করে, আমরা কিন্তু কোনো লাইব্রেরি কিছু ইউজ করি নাই আমাদের। এভাবে তাহলে কি আমরা বাকি অপশনগুলো কি ফাংশনাল করতে পারবো? পারবো ইনশাআল্লাহ ভাই। তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট কি থাকবে বলেন, একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর ফাংশনাল করে নিয়ে আসবেন, ঠিক আছে? সায়েন্টিফিক ক্যালকুলেটর ভাইয়া? হ্যাঁ, হাজার হাজার কোড পে নেই আস, কোড পে নেই করা আছে সব, এত কঠিন দরকার নাই, নরমালটা দেখি। বা আপনার একটা আরেকটা কাজ করেন, আপনি একটা ক্যালকুলেটরও করবেন, এর পাশাপাশি কারেন্সি কনভার্টার একটা বানাবেন, মানে ডলার দিবেন টাকা বের হবে। এই যে এটা ভাই এটা করে কি আমরা গিটহাবে আপলোড করব? ইয়েস, এই যে আরেকটা আছে কারেন্সি কনভার্টার, ঠিক আছে? এগুলো একটু দেখেন, বুঝে বুঝে বোঝার চেষ্টা করেন, করতে পারবেন, ঠিক আছে? গিটহাবে আপলোড করেন, এরপর আরো দুইটা প্রজেক্ট করেন, তো
তাহলে মোটামুটি জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট, জাভাস্ক্রিপ্ট তো মাত্র শুরু করলেন বিগিনার জাভাস্ক্রিপ্ট, আরও অনেক কনসেপ্ট আছে যদি একটু যাই জাভাস্ক্রিপ্ট। এখান থেকে এই পার্টটা যদি শেষ করতে পারেন মোটামুটি আপনার বেসিক জাভাস্ক্রিপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমাদের তো অ্যাকচুয়ালি কোর্সটা জাভাস্ক্রিপ্টের না, বাট আপনি যদি শিখতে চান, হ্যাঁ একটু গাইডলাইন দিয়ে দিই কীভাবে জাভাস্ক্রিপ্ট শুরু করবেন। এই যে এখান থেকে ইন্ট্রোডাকশন থেকে শুরু করবেন, কীভাবে একটা স্টেটমেন্ট দেয়, কীভাবে আউটপুট, আমরা অলরেডি এগুলো দেখছি কতভাবে দেখা যায়, কনসোল লক করে দেখা যায়, ডকুমেন্ট রাইট দেখে দেখা যায়। আজকে তো আমরা দেখলাম ইনার এস্টিমেলও কীভাবে দেখা যায়, অ্যালার্ট বক্সের মাধ্যমেও দেখা যায়। হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু আজকে দেখছেন অলরেডি। তারপর যে সিনট্যাক্স কীভাবে কাজ করে, যে বার এক্স ওয়াই জেড কীভাবে কাজ করে জিনিসগুলো দেখছেন, কমেন্ট কীভাবে করে জাভাস্ক্রিপ্টে, যে কমেন্ট কীভাবে করে, ভেরিয়েবল কীভাবে অ্যাসাইন করে, অপারেটর কি, এই যে অপারেটর কি, এগুলো কিন্তু আজকে দেখলেন। তারপরে এরিথমেটিক অপারেটর আছে এখানে, এই যে প্লাস মাইনাস গুণ, তারপর হচ্ছে ওই এক্সপোনেনশিয়াল যেটা আছে ওটা, তারপর ডিভাইডার, মডুলাস, ইনক্রিমেন্ট, এটা তো গত ক্লাসে দেখলাম, ডিক্রিমেন্ট। তারপর হচ্ছে ডাটা টাইপস আছে এখানে, এই যে বিভিন্ন ডাটা টাইপস কীভাবে কাজ করে, একটার সাথে আরেকটা স্ট্রিংয়ের সাথে অবজেক্ট বা নাম্বার যোগ করলে কীভাবে আউটপুটটা দেখাবে। তারপর ফাংশন যেটা আজকে দেখলেন, যে ফাংশন কীভাবে কাজ করে। তারপর এখানে আরও আছে, আরও বেশ কিছু জিনিস আছে, যেমন অ্যারে, প্রত্যেকটা জিনিসে দেখবেন একবার করে প্র্যাকটিস করবেন, অ্যারে কীভাবে ডিক্লেয়ার করে। তারপর এখানে ম্যাথ, এই যে জাভাস্ক্রিপ্টে ম্যাথ ফাংশন কীভাবে কাজ করে, র্যান্ডমলি কীভাবে কাজ করে। তারপরে যে আমরা অলরেডি কম্প্যারিজন, কন্ডিশন দেখছি, লুপ দেখছি, আরও কিছু কিছু জানিস হয়তো আছে যেগুলো হয়তো বাদ পড়ছে, এগুলো দেখে নেবেন। এই জিনিসগুলো একটু ভালো মতো পড়েন, এই যে স্কোপ হোস্টিং কীভাবে কাজ করে, ঠিক আছে, এই যে কীভাবে ব্র্যাকেটের ভিতরে থাকলে এটা বাইরে কীভাবে যায় না, গ্লোবাল জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল কীভাবে ডিক্লেয়ার করে। তারপর এই যে লেটের কাজ কি, এটা কিন্তু এটা আবার একটু অ্যাডভান্স 2000 মানে ECMAScript 5, আমরা এখন যেটা ইউজ করি সেটা হচ্ছে ECMAScript ভার্সন 6। আগামী 2 বছর পরে হয়তো 7 আসবে, 8 আসবে। বাট আপনি যদি জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট পারেন, এইটা কোনো ডিফিকাল্ট না, এটা হয়তো কিছু জিনিস চেঞ্জ হচ্ছে। যেমন এখন লেটার কনস্ট্যান্ট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছে ভার্সন 6-এ, সামনে হয়তো অন্য কিছু দিয়ে ডিক্লেয়ার করবে। আর এখানে আরেকটা জিনিস চেঞ্জ হচ্ছে, ব্লক স্কোপ। এই যে এইটুকু হচ্ছে মোটামুটি আপনার বেসিক জাভাস্ক্রিপ্ট। এইটুকু শেষ করার পরে আপনি তারপরে এই বাকিগুলো যদি শেষ করতে পারেন, এই যে ডম সহ, তাহলে মোটামুটি আপনার জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নো প্রবলেম, বুঝতে পারছেন? এইটুকু যদি কমপ্লিট করতে পারেন, তারপর তো আমি আপনাদেরকে বলছি, আমি লাস্ট ক্লাসে দুইটা গাইডলাইন দিয়ে দেবো, একটা হচ্ছে CMS আর একটা হচ্ছে কোডিংয়ের গাইডলাইন দিয়ে দেবো। পরবর্তী 6 মাসে বা পরবর্তীতে আপনার কি কি জিনিস শেখা লাগবে বা কি কি জিনিস শিখে কি কোন সেক্টরে যেতে পারেন, কোন জিনিসটা শিখলে কি আউটপুটটা আসবে, আর গাইডলাইনটা কি, কোনটার পর কোনটা শিখতে হবে, এই প্রপার আমি দুইটা গাইডলাইন দিয়ে দেবো ফাইনাল একবার ফেয়ার ক্লাসে। হ্যাঁ, তারপরও আমি এবং রিসোর্স সহ কোন জায়গা থেকে রিসোর্সগুলো পাবেন, বুঝতে পারছেন? আমাদের এই কোর্সে কিন্তু হচ্ছে আপনাদের ওয়েব ডিজাইন সাথে হচ্ছে jQuery প্লাগইন ইন্টিগ্রেশন আর হচ্ছে ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন, তারপর জাভাস্ক্রিপ্ট, একটু জাভাস্ক্রিপ্ট দেখানোর জন্য গাইডলাইন ধরায় দেওয়া, যে স্টার্ট করলেন এরপর যেন আপনি নিজেই শুরু করতে পারেন। হ্যাঁ, কারণ জাভাস্ক্রিপ্ট তো অনেক বড় চ্যাপ্টার। সেই জাভাস্ক্রিপ্ট আপনার জীবন, শুধু জাভাস্ক্রিপ্টে যদি আপনি একটা মাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পারেন, এটা দিয়ে আপনার সারা জীবন চলে যাবে, অনেক কিছু করতে পারবেন। জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ডও কাজ করে, ব্যাক এন্ডও কাজ করে। ওকে, আচ্ছা ভাইয়া, জাভাস্ক্রিপ্টের ইয়াতে জব মার্কেটটা কেমন, আসলে কিভাবে প্রিপারেশন নেওয়া যায়? এটা নিয়ে ওই যে ক্যারিয়ার আড্ডাতে আলাপ করবো, ঠিক আছে? তারপর যেহেতু জানতে চাচ্ছেন, এই কোশ্চেনটার অ্যান্সার দিই। বাংলাদেশের প্রেক্ষাপটে PHP স্টিল ভ্যালুয়েবল, বা জাভাস্ক্রিপ্ট ইজ বলা যেতে পারে খুব এখন ফর্মে আছে, এবং ওয়ার্ল্ডের যদি ওয়ার্ল্ড ওয়াইড বলেন জাভাস্ক্রিপ্ট খুবই, মানে বললাম না আপনাদেরকে গত ক্লাসে, মানে টপ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে গত 8 বছর ধরে জাভাস্ক্রিপ্ট, এবং বাংলাদেশের জব প্রেক্ষাপটেও জাভাস্ক্রিপ্ট এখন কিন্তু খুবই ভ্যালুয়েবল, কারণ জাভাস্ক্রিপ্টের ওরকম রিসোর্স কিন্তু নাই। যারা বড় ডেভেলপার তারা তো বড় ডেভেলপার, বাট তারা যখন স্টার্ট আপ কোম্পানি দেয়, এই কোম্পানি রান করার জন্য যেরকম ডেভেলপার দরকার কোয়ালিটিফুল, ওই রিসোর্সটা কিন্তু বাংলাদেশে ওই পরিমাণে নাই, বুঝতে পেরেছেন? সো জব মার্কেট খুবই ভ্যালুয়েবল আপনি যদি প্রপারলি স্কিল আপ হন। আর ফ্রেমওয়ার্ক এগুলো তো অনেক পরে যাবেন,
আগে র জাভাস্ক্রিপ্ট শিখবেন, র জাভাস্ক্রিপ্ট শিখে চ্যালেঞ্জটা কমপ্লিট করবেন। এই আমি যে এটা বললাম না, এই যে এটা কমপ্লিট করার পরে এই চ্যালেঞ্জটা নেবেন, জাভাস্ক্রিপ্ট 30 ডেজ চ্যালেঞ্জ। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিলে আপনাকে একটা 30 দিনের একটা চ্যালেঞ্জ দিবে, 30 দিনে 30টা প্রজেক্ট করবেন। এটা করছিলাম অনেক আগে, এটা কোনভাবে যাব, মাই অ্যাকাউন্টে যাই। আচ্ছা এখন তো আবার সাইন ইন করতে হবে। এখানে একটা চ্যালেঞ্জ আছে বুঝছেন, 30টা প্রজেক্ট করা, এই যে ঘড়ি টড়ি ঘুরানো, ক্যালকুলেটর বানানো, আরো বিভিন্ন কিছু, কোনো ফ্রেমওয়ার্ক না, কোনো কম্পাইলার্স না, কোনো লাইব্রেরি না, সিম্পল জাভাস্ক্রিপ্ট, র জাভাস্ক্রিপ্ট ইউজ করে 30টা প্রজেক্ট 30 দিন। মোটামুটি যদি এটা কমপ্লিট করতে পারেন, এই জাভাস্ক্রিপ্ট এটা শেষ করে, আপনার জাভাস্ক্রিপ্টের যে বেসটা দাঁড়াবে, এরপরে আপনার কাছে ফ্রেমওয়ার্ক শেখা কোনো বিগ টাস্ক না। বুঝা গেছে? জি ভাইয়া। এই যে এই চ্যালেঞ্জটা নেবেন, বাট আগে বেসিকটা কমপ্লিট করে আসবেন 30 দিন, এবং প্রত্যেকটা প্রজেক্টের টিউটোরিয়াল আছে। আপনি 30 দিনে 30টা টিউটোরিয়াল কমপ্লিট করে 30টা প্রজেক্ট করবেন, এবং 30টা প্রজেক্ট আপনার গিটহাবে রাখবেন। একটা কথা মনে রাখবেন, আপনি যদি বাংলাদেশের সফটওয়্যার কোম্পানি বলেন আর বাইরের দেশে যেই দেশে যান, আপনার গিটহাব অ্যাকাউন্টটা কিন্তু রেপ্রেজেন্টেটিভে কয়টা প্রজেক্ট আছে কিন্তু দেখবে। আপনি দেখে দেখে করেন, 30টা প্রজেক্ট করে গিটহাবে আপলোড করেন। আপনার ফার্স্টে কিন্তু জব যখন যাবেন কোনো কোম্পানিতে, ওরা বলবে যে গিভ মি ইউর গিটহাব লিঙ্ক, গিটহাবে ঢুকে ওরা রেপ্রেজেন্টেটিভ দেখবে আপনি কয়টা প্রজেক্ট করছেন। বুঝতে পারছেন? সো এই 30টা প্রজেক্ট করা কিন্তু মানে খুব বেশি সময় লাগবে না, 1 মাস সময় লাগবে, 30 দিন। হ্যাঁ, কন্টিনিউয়াসলি করাটা একটু ডিফিকাল্ট, ডেইলি 1 ঘন্টা সময় লাগবে, 1 থেকে 2 ঘন্টা। বোঝা গেছে? তাহলে মোটামুটি আপনার জাভাস্ক্রিপ্টের বেসটা ক্লিয়ার হবে, এবং আপনি প্রজেক্ট যখন করবেন তখন আরো ক্লিয়ার হবে, ওই প্রজেক্টের খাতিরে কিছু কিছু জিনিস শেখা হবে। এইটুকু করেন, মোটামুটি আপনার জন্য জাভাস্ক্রিপ্ট মোর দ্যান এনাফ। দেন ফ্রেমওয়ার্ক শিখ, তারপরে ফ্রেমওয়ার্কে যাবেন, রিঅ্যাক্টে যান, ভিউতে যান, অ্যাঙ্গুলার, এটা আপনার উপর, তারপরে যেটা ভালো লাগে। ওকে, ঠিক আছে ভাইয়া। ওকে, জাভাস্ক্রিপ্টের আজকের মতো ক্লাস এখানে, আমরা নেক্সট ক্লাসে যে করিতে যাব, সমস্যা নেই। এখন আপনাদের কোনো ফ্রিল্যান্সিং রিলেটেড কোশ্চেন টোশ্চেন থাকলে বা প্রবলেম থাকলে বলতে পারেন। আমার সি প্যানেলটা আর কি, আপনি আপনার সি প্যানেলে অ্যাক্সেস করেন আর স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আপনারটা লাগবে না, আমি আমারটা দিয়ে দেখাই দিচ্ছি, লেট হবে। এই যে এখানে যাবেন, একটু অপেক্ষা করি। এখানে গেলে দেখবেন আপনার কোন জায়গায় বেশি ফাইল নিচ্ছে। এই যে দেখেন, আমার এটা পাবলিক এসটিএমএল আমার দিয়েছে 3 জিবি, কিন্তু আমার টোটাল জায়গা কিন্তু 3.5 জিবি। তো বাকি ফাইলটা কোথায় আছে আমাকে তখন বুঝতে হবে। এই যে মাইস্কুল না, এইখানে কিছু আটকানো আছে, এই যে এখানে কিছু হিডেন ফাইল আছে। এরকম আপনি খুঁজে নেবেন কোনটাতে কত ফাইল আছে। হ্যাঁ, তো আপনার যেটা মনে হবে যে না এখানে তো আমার এটা ব্যাকআপ বা ট্র্যাশ ফাইল, এগুলো আমার দরকার নেই, তখন ওটা রিমুভ। নর্মালি এইখানে বেশি ফাইল থাকে, টিএমপিতে দেখতে পারেন। বুঝতে পারছেন? যেমন আমি কিন্তু আমার ট্র্যাশ ক্লিয়ার করছি দেখে কিন্তু ট্র্যাশ আর নাই তেমন একটা। ওকে, বোঝা গেছে? মানে টেম ফাইলে যতগুলো আছে ওগুলো ডিলিট করে দিব আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝে বুঝে ডিলিট করুন, যেগুলো লাগবে না। আবার নিজের প্রজেক্ট ডিলিট করে দিবেন না। এই যে দেখছেন এখানে এই যে 47, সেগুলো দরকার নেই, আমি ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, আপনার যেগুলো দরকার, এই যে সফটওয়্যারগুলো আছে যাবেন, এই যে সফটওয়্যারগুলো আছে, এই ফাইলগুলো আমার দরকার নেই। ঠিক আছে, বুঝা গেছে? কিন্তু আমি তো আসলে বুঝতেই পারবো না যে কোনগুলো আমার ইম্পর্টেন্ট আর কোনগুলো না না, আপনার প্রজেক্ট, যেমন আমার এই পাবলিক এসটিএমএল এর সব প্রজেক্ট আছে, এখানে আমি কোনো হাত দিব না, তাই না? যেমন আমার এই যে এখানে টেম্পে, এগুলো হচ্ছে আলাদা ফাইল, এগুলো আমি ডিলিট করে দিব। আমি বুঝবো তো কোন জায়গায় গিয়ে আমার ট্র্যাশগুলো জমা হচ্ছে। যেমন এই ফাইলটা কিন্তু আমার পাবলিক এসটিএমএল এর বাইরে, কিন্তু এই নামে কিন্তু আমার একটা প্রজেক্ট আছে, মানে আপনাদের হয়তো ক্লাসে দেখাইছি। তেমন এই যে দেখলাম, তার মানে এটা ডিলিট করা যাবে না। তারপরে মনে করেন কোনটা আপাতত
যে এটাও কিন্তু আপনাদের কোনো একটা ক্লাসের কারণে আছে। So এইগুলো আর কি ডিলিট করবেন, ধরে ধরে ডিলিট করবেন, ঠিক আছে? বা আপনারটা হ্যাঁ আমার যে ওয়ার্ডপ্রেসে যেগুলা মানে ইনস্টল করেছি আর কি সফটওয়্যার ক্লাস দিয়ে, মানে ওইগুলা তো মানে এইচটিএমএল পাবলিক এইচটিএমএল না, ঠিক আছে? ওগুলা তো সাইটের নাম আছে, ওইগুলা ডিলিট করা যাবে না আর কি। না না না, আপনি পাবলিক এসটিএমএল এ ডিলিট করলে আপনার প্রজেক্ট ডিলিট হবে। আপনি তো পাবলিক এসটিএমএল এ গিয়ে যাবেন, এই যে ক্লিক করছেন, তো এখানে আপনি যখন ডিলিট করবেন আপনি তো বুঝবেন কোনটা আমার দরকার কোনটা আমার দরকার না, তাই না? জি হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ওকে। তারপর কি অবস্থা আপনাদের ফ্রিল্যান্সিং এর? কি অবস্থা? কাজ টাজ কি পাইছেন? নকটক পান নাকি অ্যাপ্লাই ট্যাপ্লাই করেন না, একবারে ছেড়ে দিছেন? মাত্র শুরু হইলো ফ্রিল্যান্সিং ক্লাস, এখন এই অবস্থা। কি ডেইলি 10টা বাই রিকোয়েস্ট পাঠান? কয়জন আছেন ডেইলি 5-10টা করে বাই রিকোয়েস্ট পাঠান অ্যাট লিস্ট ডেইলি কনসিস্টেন্টলি? ভাইয়া ইমপ্রেশন ডাউন হয় কেন? ওই যে আপনার গিগে ঠিকমতো র‍্যাঙ্ক হয় না, বা গিগে ঠিকমতো ক্লিক পড়ে নাই, বা গিগে ঠিকমতো বাই রিকোয়েস্ট পাঠান নাই, বা আপনার লাস্ট কয়েকদিন ধরে গিগের মনে করেন কি বলেন গিগ মার্কেটিংও করেন নাই। বুঝতে পারছেন? সো মাঝে মাঝে একটু গিগটাকে মার্কেটিং করবেন, বা নিজের বাই রিকোয়েস্ট পাঠালেও কিন্তু আপনার ইমপ্রেশনটা ঠিক থাকবে। সোশ্যাল মিডিয়া যেমন লিঙ্কডইন, টুইটারে মাঝে মাঝে করতে পারেন। হ্যাঁ, রিকোয়েস্ট তো পাঠাই কিন্তু রিপ্লাই তো কিছুই আসে না। কয়টা পাঠাইছেন? এই 5-7টার মতন। এই পর্যন্ত টোটাল কয়টা পাঠাইছেন? হ্যাঁ, টোটালটাই বলতেছি। টোটাল 5-6টা পাঠায় আবার রিপ্লাই আশা করেন? 50 থেকে 100টা না পাঠায় এই কথা বলবেন না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। 5-6টা আচ্ছা, এত ইজি হলে তো সবাই ফ্রিল্যান্সার হইতো। না ভাই, ক্লায়েন্ট যেমন রিকোয়ারমেন্ট চায়, যেমন যেগুলো শিখি নাই, এই কারণে আর মানি না। আর ডেইলি আমাকে দেখা 4টা 5টা। একটু ধৈর্য ধরতে হবে, হ্যাঁ ধৈর্য ধরে ধরে পাঠান, সমস্যা নেই। আর মাঝে মাঝে ফাইবার এই অ্যাকাউন্টটা মাঝে মাঝে এই জিনিসটা মনে করবে আপনার একটা লার্নিং কার্ভ। এই যে বায়ারের রিকোয়ারমেন্ট পড়ছেন, এই পরে যে রিকোয়েস্ট পাঠাচ্ছেন, এটাও আপনার একটা লার্নিং। আপনি রিকোয়ারমেন্ট পাঠাতে যেয়ে কিন্তু আপনি 2-4টা কিওয়ার্ড দেখে সার্চ করে গুগল ইউটিউব করছেন, একটু টাইম স্পেন্ড করছেন। প্রতিদিন বায়ার রিকোয়েস্টের পিছনে 2 ঘন্টা টাইম স্পেন্ড করেন, আপনি কাজ না পান, নো প্রবলেম, বাট আপনি এই যে টাইম স্পেন্ড করে জিনিসটা বোঝার চেষ্টা করছেন, গুগলে যে আসলে এই জিনিসটা কি, একটু পড়ে দেখে এই জিনিসটা কিভাবে করে, একটু একটা ভিডিও দেখি, এটাই আপনার লার্নিং কার্ভ। বুঝতে পারছেন? এই জিনিসটা প্র্যাকটিস করবেন সবাই, 2 থেকে 3 ঘন্টা এই জিনিসটা প্রতিদিন সময় দেবেন। এই জিনিসটা ওই যে কাজ আসলেও কাজ করবো, নাহলে অন্য যে সময় আর কিছু করবো না, ওই আশা বসে থাকলে আসলে ফ্রিল্যান্সিং খুব ডিফিকাল্ট হয়ে যাবে। ফ্রিল্যান্সিংটা হচ্ছে নিজেকে অলওয়েজ আমাকে গ্রুমিং, নিজে মানে সেলফ মোটিভেটেড থাকতে হবে, আর নিজেকে নিজের মতো করে গ্রুমিং করতে হবে। ভাই এটা একটু দেখেন তো কি বলছে এখানে। বলছে এই টেমপ্লেটটাকে HTML এ কনভার্ট, সরি HTML এর এই টেমপ্লেটটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে। এলিমেন্টটা দিয়ে, তাই না? আচ্ছা, প্রিমিয়ারটা দেখি। হ্যাঁ, এলিমেন্টটা দিয়ে, যেন এলিমেন্টটা দিয়ে সে এডিট করতে পারে। ঠিক আছে, কোনটা, কোন পেজ? পুরাটা? আচ্ছা, হোম পেজটা পুরোটাই হয়তো ওটা বলতে। হ্যাঁ, এটা আচ্ছা, এই জিনিসটা একটা মজার। হ্যাঁ, এই যে জিনিসটা দেখতেছেন না, এটা হচ্ছে আপনারা কিন্তু করবেন পেজ বিল্ডার দিয়ে। হ্যাঁ, মনে করেন আপনারা এই টেমপ্লেটটা নেবেন, দেখবেন, ডিজাইন দেখে দেখে আপনারা হচ্ছে পেজ বিল্ডার দিয়ে এটাকে ডেভেলপ করবেন স্ক্র্যাচ থেকে, এই যে এখান থেকে কন্টেন্ট নিয়ে। বাট এটা যদি আমরা ডেভেলপ করতাম, বা যারা থিম ডেভেলপার তারা কিভাবে করে জানেন? তারা হচ্ছে এই পুরো HTML যেটা আছে না, এটাকে ডাউনলোড করবে, এখান থেকে মনে করেন ক্লায়েন্ট কিনে দেবে বা ক্লায়েন্ট দিয়ে দেবে। দেওয়ার পরে দেন এটাকে হচ্ছে ফার্স্টে পুরো ফাইলটা সাজায় দেন হচ্ছে এটাকে প্রত্যেকটা জিনিস ধরে ধরে ডাইনামিক করা। বাট আপনার ক্লায়েন্ট কিন্তু আপনাকে ওইভাবে বলে না, আপনার ক্লায়েন্ট বলছে আপনাকে প্লাগইন ইউজ করতে। কারণ 2 ধরনের ক্লায়েন্ট আছে। এক ধরনের ক্লায়েন্ট আছে যে কোনো প্লাগইন ইউজ করতে পারবে না, ওয়ার্ডপ্রেসের একটা টেমপ্লেট দিয়ে দিবে, এটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট। তখন আমরা হচ্ছে ওই যে ধরে ধরে
কাস্টম পোস্ট টাইপ করে করে আমরা করি, বাট এখানে ক্লায়েন্ট কিন্তু বলে দিয়েছে আপনি প্লাগইন ইউজ করতে পারবেন। সো ব্যাপার না, আপনি তাহলে এলিমেন্টর দিয়ে এটাকে করবেন, পারবেন না এলিমেন্টর দিয়ে করতে? জি ভাইয়া পারবো। ওকে, এই যে জাস্ট হচ্ছে কন্টেন্ট নেবেন, ছবি বসাবেন, ওভার বসাবেন। অফার পাঠাতে যাচ্ছিলাম তো এখন মানে এটা সম্ভব হবে কিনা আমার দ্বারা, ওটা সেই কারণে জিজ্ঞেস করছি। হ্যাঁ, কাজ পেলে আশা করি এটা আপনাদের জন্য খুব ডিফিকাল্ট হবে না, আপনারা মোটামুটি ডিজাইনের সেন্স আপনাদের ভালো। আর এই প্রত্যেকটা জিনিসই এলিমেন্টরে দেওয়া আছে, করা আছে, এই যে টোগল নেওয়া, তারপরে হচ্ছে এই যে সোশ্যাল অ্যাকাউন্ট ধরে ধরে করা। এখানে একটু সিএসএস এর কাজ হবে, কারণ এই জিনিসটা আছে এই নিচে এলিমেন্টরে যেটা গ্রিড বিয়ে, তখন এটাকে পজিশন করে লেফট রাইট করে এটাকে এখানে বসাইতে হবে। এই জিনিসটা একটু সিএসএস করতে হবে, টুকটাক সিএসএস আর কি করতে হবে আর কি। ওকে, হ্যাঁ ব্যাপার না, পারবেন ইনশাআল্লাহ। ওকে, তারপর বাকিদের কি অবস্থা? দুজন বললেন, বাকি 17 জনের কি অবস্থা? ভাই আমি গত 3 দিন যাবত কোনো বাইরে কাজ পাঠাইতে পারি না ভাই। আমি এই যে বিগের প্রজেক্টটা করতেছি তো ওইটা নিয়ে একটু বিজি। কিসের প্রজেক্ট? এই যে বাংলাদেশ ইনোভেশন গ্র্যান্ড। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে বুঝতে পারছি। এটা কি অবস্থা আপনাদের? ভাই আল্লাহর রহমতে আমরা সবকিছু রেডি করে ফেলেছি, আমরা ভিডিওটা করে কালকের মধ্যে সাবমিট করে দিব আর কি। আপনারা মানে কে কে কয়জন হয় আপনার এখানকার নাকি আপনার নিজের? আমার বাইরে কয়টা ফ্রেন্ড সার্কেল। আমি আমাদের যে আর কি ডেভেলপের যে প্রোডাক্টটা যেভাবে বানাবো এটা স্ক্রিপ্ট আপনাকে দিচ্ছি ভাই, আপনি একটু দেখেন। আচ্ছা ঠিক আছে। আর বাকিরা, বাকিদের কি অবস্থা? আচ্ছা ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই আমি একটা ওয়েবসাইট বানাইছি, ওয়ার্ডপ্রেসে কনভার্ট করছি, ঠিক আছে? ওইটা আর কি মেনুতে একটা বাটন অ্যাড করতে পারতাছি না, ওটা আমি এলিমেন্টরে ওয়ার্ডপ্রেস আপলোড দিই আর ডিবিটা করছি। কথা ইকো হচ্ছে, দুজন কথা বলতেছেন না একজন? আমি তো বুঝতেছি না। আচ্ছা নুরশুদুল ইসলাম, এটা নিয়ে আমরা একটা আড্ডা দিব, হ্যাঁ, ক্যারিয়ার আড্ডা, কোন দিকে যাবো বা কোন দিকে গেলে কোনটা বেটার হবে আপনাদের জন্য। সো আশাফুল ইসলাম, আপনার কোশ্চেনটা আবার করেন। আমি আগে কোশ্চেনটা বুঝে নেই, আপনার ইকো হয়েছিল মনে হয়। জি ভাই, বলতেছিলাম যে আমি একটা লিংক দিছি, দেখেন এই লিংকে আমি মানে ই করতে চাচ্ছিলাম, একটা ওয়েবসাইট বানাইছি, এইখানে আর কি একটা বাটন দিতে চাচ্ছিলাম। কোথায়? ডান সাইডে। এই সাইডে? ডান সাইডে মেনুতে। হ্যাঁ দেন, সমস্যা কি? কাস্টম মেনু করতে হবে এটা দিতে গেলে। না কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না, দাঁড়ান। এটা ডিবি দেয়া করা। এটার অ্যাক্সেসটা দেন। অ্যাক্সেসটা দিলে দেখাতে পারতাম। এটা কি ক্লায়েন্ট প্রজেক্ট নাকি নিজে প্র্যাকটিস পারপাস? প্র্যাকটিস পারপাস। অ্যাক্সেসটা দিছেন? আচ্ছা, অ্যাডমিন না? দেখা দুইটাই অ্যাডমিন অন অ্যাডমিন। এটার আমি ইয়াতে যাব কিভাবে? ড্যাশবোর্ডে কিভাবে যাব? লগইন দুটাই অ্যাডমিন অন অ্যাডমিন @1। আপনি কি দিলেন চ্যাট বক্সে তাহলে? অ্যাডমিন @1 হবে ভাইয়া আসলে। দুটাই অ্যাডমিন @1? জি আসে না তো। তাহলে উপরেরটা অ্যাডমিন, পাসওয়ার্ডটা অ্যাডমিন @1। ওকে ঠিক আছে, আপনি মিউট করেন। আপনি যাচ্ছেন একটা বাটন, এখানে একটা হ্যাশ দিলাম, এখানে লিখলাম আওয়ার শোকেস।
এবার এখানে এসে সিএসএস এর একটা ক্লাস বসাই দেই, ক্লাসের নাম দিলাম আওয়ার শোকেস, সেভ চেঞ্জেস, এটা আসছো। এবার এটা সিএসএস ক্লাস কি আওয়ার শোকেস, তাই না? দেখি আর ক্লাসটা কাস্টম মেনু আওয়ার শো, এই যে আওয়ার শো ক্লাসটা কিন্তু পেয়ে গেছে, তাই না? সিএসএস ক্লাসটা কিন্তু এই যে আওয়ার শো ক্লাসটা পেয়েছে। এবার এই আওয়ার শো ক্লাসটা কল করেন, সেইভাবে না আবার display inline padding 10 pixel, সেখানে এটা পাচ্ছে কেন এক্সট্রা? পুরোটা ধরে নিতে হবে, বুঝতে পারছি, এই পুরো ক্লাসটা ধরে নিতে হবে, বাট এটা আপনি কাস্টম সিএসএস করতে পারবেন আর কি, বুঝতে পারছেন? এই যে এইভাবে একটা সিএসএস ক্লাস অ্যাড করে, এই যে কাস্টম সিএসএস ক্লাস অ্যাড করে দেন ওটাকে আপনি আপনার মতো করে বাটন হিসেবে সাজিয়ে নিতে পারবেন। ক্লিয়ার? জি ভাই, বুঝতে পারছি ভাই। এটা তো আমি প্র্যাকটিস পারপাসে করছি, একটা রিয়েল একটা কি আছে ওয়েবসাইট আছে, তো কোনো প্রবলেম হবে নাকি? না, আপনি তো আর এটা দিয়ে ইয়া করবেন না, আপনি তো আর এটা দিয়ে কোনো গুগলে অ্যাড করতেছেন না, তাই না? জি ভাই। আচ্ছা, এখানে এই ডিবির আপডেট ভার্সনটা যদি থাকতো তাহলে এখানে একটা অপশনই ছিল এরকম কাস্টম মেনু বানানো যায়। এই যে এলিমেন্টের মতো একটা থিম বিল্ডার অপশন থাকে, 4 এ আসছে, এটা 4 এর একবার লেটেস্ট ভার্সনটাতে আসছে, এখানে নাই আপনাদের কাছে হয়তো। তাহলে আর ডাইরেক্ট বাটন অ্যাড করা যেত, যে এলিমেন্টেরও যেরকম আমরা মেনু বানাই আর দেন ওখানে পাশে বাটন দিতে, ওটাও করা যায় আর কি। ডিবি 4 লেটেস্টটাতে আসছে, আর না আসলে আমরা যে কোনো থিমে এভাবে ক্লাস অ্যাড করে আমরা বাটন অ্যাড করতে পারবো। জি ভাই, বুঝতে পারছি। ভাই ডিবি লেটেস্টটা আমাদের কি দিবেন? আমার কাছে তো লেটেস্টটা নাল নাই, লাইসেন্স আছে মানে ক্লায়েন্টের, ওটা তো দেওয়া যাবে না, কারণ ক্লায়েন্টের লাইসেন্স হচ্ছে মাত্র তার ওয়েবসাইটের জন্য। সো নাল যদি পাই তাহলে দিব না, জিপিএল এর যদি পাই, হ্যাঁ জিপিএল লাইসেন্স পেলে আপনাদেরকে দিব। ভাই আমি এই যে ডেসক্রিপশনটা চ্যাট বক্সে পাঠাইছি ভাই, আপনি দেখেন। ওকে, সেখানে our startup idea is to develop a disease diagnostic and vaccine suggesting and testing website, simulate human animal security. So available as it will operate new road to combine drugs according to their এটা কি আইওটির আন্ডারে পড়ছে? হ্যাঁ ভাই, আইসিটি বেস, বাট এটা হচ্ছে আইওটির নাম শুনছেন? আইটি কি ইউনিভার্সিটি? না, আইওটি প্রজেক্ট, আইওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস। এখানে কিছু প্রজেক্ট হয়েছিল আইওটির, মেডিকেল একটা প্রজেক্ট ছিল, কাইন্ড অফ আপনার প্রজেক্টের মতো, কি আমার এটা ছিল বলে গেছিলাম, এটা একটা ইয়া দেখছিলাম, টিউটোরিয়াল আমি দেখছিলাম অনেক আগে। Then developer DL2 knows the pro. ওকে, প্রেজেন্টেশন বানাইছেন? হ্যাঁ, ভিডিও রেকর্ড করা শেষ হয়ে গেছে, আজকে এডিট করব আর কি। ওকে, ব্লক ডায়াগ্রাম কোন স্টেপের পর কোন স্টেপ হবে? হ্যাঁ হবে, ওটা করা হয়েছে। দেন দেখা যাক কি হয়। ওকে,
আচ্ছা, মানে তেমন আপনার এখানে হেল্প করতে পারলাম না, কারণ আমার নিজেরও এরকম আইডিয়া নাই তেমন একটা, হ্যাঁ, ওয়েব অ্যাপ্লিকেশনে এই লেভেলের এন্টারপ্রাইজ লেভেলের কাজে। না, আমাদের একটা প্রজেক্ট মেম্বার আছে, ও হচ্ছে যে আপনার মেশিন লার্নিং এ মানে এখন কাজ করতেছে, ও ব্র্যাক থেকে বের হয়েছে আর কি, ওই আর কি আমাদের ব্যাকএন্ডটা ডেভেলপ করবে আর কি। তাহলে ওনার থেকে ভালো আইডিয়া নিতে পারেন, কারণ আমার ওই আইডিয়াটা নাই, বুঝছেন? জি হ্যাঁ। আচ্ছা, দেন বাকিদের কি অবস্থা বলেন? ঘুরে ফিরে 2-3 জনের কথা বলেন, বাকিরা শুধু ক্লাসে বসে থাকেন চুপ করে, আর কোনো নিজেদের কোনো কথা নাই না? আমি তো কোনো কিছু জিজ্ঞেস করতেছি না যে আজকে কি কতটুকু প্রজেক্ট করছেন। ভাই আপওয়ার্কের ব্যাপারে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ বলেন। আচ্ছা, আপওয়ার্কের মধ্যে যে পোর্টফোলিও গুলো দিতে বলে, ওগুলো হচ্ছে মানে আমি যদি কোনো ক্লায়েন্টের কাজ করি ওই রকম পোর্টফোলিও দিতে বলে, কারণ আমরা তো এরকম কোনো ক্লায়েন্টের কাজ করি নাই, আমরা তো প্র্যাকটিস পারপাসে অনেকগুলো করছি, ওগুলো দিতে পারবো না? হ্যাঁ পারবেন, আপনি জাস্ট একটা লিংক দিয়ে দেবেন, সাথে বলবেন ক্যাটালগ প্রজেক্ট, কোনো সমস্যা নেই, আপনাদেরকে তো মনে হয় দেখানোর কথাটা দিতে পারবেন, সমস্যা নেই। সেম ফাইবারে গিগ যেমন বানাইছেন, আপওয়ার্কের প্রজেক্ট সেম, প্রজেক্ট ক্যাটালগ পুরো সেম টু সেম। ইভেন আপনি যদি আচ্ছা ভাই, আচ্ছা বলেন, আমাদের এই কোর্সটা কবে শেষ হবে? খুব তাড়াতাড়ি শেষ করতে ইচ্ছা করতেছে? না ভাই, আমার একটা কাজ ছিল, সে কাজটা আপনাকে দেখাতে হবে, মানে কোর্স শেষ হওয়ার আগে শেষ করবো তো, এই কারণে। তো কোর্স শেষ হওয়ার পরেই দেখাতে হবে কেন? আগে দেখালে কি সমস্যা? না, কোর্স শেষ হওয়ার আগে দেখাবো, তার জন্য বলতেছি যে কতদিন টাইম আছে আমার হাতে। দেখি আপনাদের ক্লাস তো মনে হয় আছে, আর ক্লাস এখানে দেখাচ্ছে আর 2টা ক্লাস, বাট আপনারা আরো ক্লাস পাবেন, ঠিক আছে, সমস্যা নেই। প্রায় 7-8 দিন পাওয়া যাবে সময়? হ্যাঁ, আরো 2 সপ্তাহ আছে ক্লাস, ধরে রাখেন। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ওকে, মিনিমাম আরো 2 সপ্তাহ ধরে রাখেন, 2টা তো, আরো 2টা মিনিমাম ধরে রাখেন। এরপরও যদি নিতে মন চায় নিব, সমস্যা কি? আমি যদি ক্লাস নিতে চাই আপনারা ক্লাস করতে পারবেন না? অবশ্যই ভাইয়া, সেটাই পারবো ভাইয়া। ওকে, মিনিমাম 2টা তো আমি বলেই দিলাম, এই 2টার পর আরো 2টা থাকবে, এরপরে যদি নিতে চাই, যদি আপনারা করতে চান সমস্যা নেই, তো ক্লাস নিতে তো সমস্যা নেই যদি আপনারা করেন। ওকে, মোটামুটি কোর্স সিলেবাস কমপ্লিট করার পরে দরকার হলে আমরা আড্ডা দিলাম, বা কোনো টপিকস নিয়ে আমরা ডিসকাস করলাম, বা এরপরে অন্য কোনো টপিকস নিয়ে আমরা ডিসকাস করতে পারি। ওকে, সো আর নেক্সট ক্লাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওটা কিন্তু আবার আপনাদের ওয়েব ডিজাইনে কাজে লাগবে, আমরা কিন্তু যে করি প্লাগইন ডেভেলপমেন্ট ইন্টিগ্রেশন দুটোই দেখবো। সো নেক্সট ক্লাসটা মিস করেন না, ওটা পরে আবার একটা প্রজেক্ট করে দেখাবো। ভাই যে কেউ দিয়ে তো আমরা হচ্ছে ন্যাপ বা ক্যারোসেল দিয়ে সব তৈরি করতে পারবো। সব প্লাগইন দেখবেন, প্লাগইন বানানো হয় কিভাবে, ওটা ক্লাসের সময় দেখেন, সমস্যা নেই, যে করি ক্লাস খুব মজা পাবেন, ইজি। আচ্ছা স্যার, ওকে, তাহলে আর যেহেতু আপনাদের কোনো কথা নাই, আর ক্লাস আর লেন্দি করলাম না, এখানে রেখে দিলাম, নেক্সট ক্লাসে দেখা হবে। আর হচ্ছে ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত, যদি একটা আপনি তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে ফেলেন, আর আপনাদের সাথে ইনশাল্লাহ শনিবারে দেখা হবে।